নমস্কার, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, নমস্কার। আর কথা শোনা যাচ্ছে। হুম, গরমে সকলে ভালো আছেন? হ্যাঁ, ঠিক আছে মোটামুটি। অতিরিক্ত গরম পড়েছে তো। অসিতাভ বাবু, আপনি ভালো আছেন? আপনাদের সঙ্গে আবার অনেকদিন পর ক্লাস হলো। মাঝখানে শরীর খারাপ হয়েছিল, সেই জন্য অনেকদিন ক্লাস নিতে পারিনি। তো অনেকেই আপনারা দেখলাম যে সংস্কৃত ভাষা লিখে পাঠিয়েছেন। আবার আপনারা অনেকেই বলেছিলেন যে আমাকে কিছু তথ্য দিতে, তারপর আপনারা পরে সেরকম লিখবেন। শরীর খারাপের জন্য আমি যেহেতু দিতে পারিনি, তাই আপনাদের আমি আরো কিছুদিন সময় দিচ্ছি। তারপর আমি আপনাদের ওটা দেখব। তো আজকের ক্লাসের পর আমি আপনাদের সংস্কৃত ভাষা নিয়ে কিছু তথ্য পাঠিয়ে দেবো গ্রুপে। তারপর আপনারা লিখবেন এবং বৃহস্পতিবার যদি পারেন পাঠাবেন, না হলে পরের বৃহস্পতিবার অবশ্যই পাঠাবেন সকলে। ঠিক আছে? আর কারো কিছু প্রশ্ন, আগের পড়ানো বিষয় নিয়ে যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি পড়িয়েছি কিংবা অন্য কেউ পড়িয়েছে সেরকমও করতে পারেন। তাহলে আজকে আমাদের যেটা পড়ার বিষয় সেটা আমরা দেখব। মণি ম্যাডাম, কোনো প্রশ্ন? আপনার কথা শোনা যাচ্ছে না। প্রিয়াঙ্কা ম্যাডাম, কোনো প্রশ্ন? স্যার আপাতত তো এখন নেই স্যার। ঠিক করে আমার অ্যাকচুয়ালি রিভিশনও হয়নি স্যার। পরের সপ্তাহ, তারপরের সপ্তাহ হয়তো যদি হ্যাঁ, কিছু প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করব। ঠিক আছে, ঠিক আছে। বলুন মণি ম্যাডাম, কিছু বলবেন? আপনার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে না। আপনি এবার লেফট হয়ে জয়েন হন। আর আচ্ছা, নুপুর ম্যাডাম, আপনার কিছু প্রশ্ন? স্যার, এই মুহূর্তে কিছু এখন মনে হচ্ছে না, পরে কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনার ওই যে একটা জটিলতা ছিল যে স্ত্রীলিঙ্গে, নপুংসকলিঙ্গে আর পুংলিঙ্গে তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ কিরকম হয় ইত্যাদি, যে একটা সমস্যা ছিল, সেটা এখন কেটেছে একটু? হ্যাঁ হ্যাঁ, একটু বুঝেছি স্যার, আচ্ছা, চেষ্টা করছি। ঠিক আছে। তাহলে আগের দিন আমরা একটু পড়া অভ্যাস করেছিলাম। দেখে আমরা ওখানে একটা গল্প পড়েছিলাম সংস্কৃত সম্ভাষণ থেকে। ওখানে পড়ে আমরা দেখেছিলাম যে ক্ত প্রত্যয়ান্ত শব্দের কিভাবে প্রয়োগ করা হচ্ছে, ক্তবতু প্রত্যয়ান্ত শব্দের কিভাবে প্রয়োগ করা হচ্ছে। কিছু তমুন প্রত্যয়ান্তর উদাহরণ দেখেছিলাম, শ্রোতৃ প্রত্যয়ান্তের উদাহরণ দেখেছিলাম। ঠিক আছে? তাহলে সকলের মনে আছে তো যে আমরা একটা গল্প পড়েছিলাম, সেখানে এই জিনিসগুলো দেখেছিলাম? হ্যাঁ স্যার, সেগুলো আপনি শেয়ার করেননি, কিন্তু আমরা যেটুকুনি ক্লাসে করেছি ওইটুকুনি। হ্যাঁ হ্যাঁ, ওইটুকুনি। কারণ ওই বললাম না, আপনাদের ক্লাস হুম। শেষ করতে করতেই আমার সেদিন জ্বর এসে গিয়েছিল, হ্যাঁ তারপর আর হ্যাঁ। ওগুলো পাঠানো হয়নি। আজকে আমি ক্লাস শেষ করে আপনাদের যা পড়ানো হয়েছিল সব একবার দেখবো, দেখে সমস্তটা একবারে পুরোটা পাঠিয়ে দেওয়া হবে আপনার। ঠিক আছে? আহ, কিন্তু পড়ানো হয়েছিল সকলের মনে আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকেও আমরা একটা গল্প পড়বো, তারপর আপনাদের জন্য
তারপর আপনাদের জন্য একটা পড়াবার জিনিস রেখেছি, সেটা পড়াবো। তো ওটা পড়াবার আগে আমরা আরেকটা গল্প পড়বো, পড়ে একটু দেখবো যে কিভাবে সবকিছু হচ্ছে। তারপর আমরা আবার স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, তাহলে গল্পের নাম হচ্ছে বাক চাতুর্যেনা জাতঃ কবিঃ। এটার অর্থ কি কি বুঝলেন? বাক চাতুর্যেনা জাতঃ কবিঃ। কেউ কিছু বোঝেননি? বাক চাতুর্যেনা জাতঃ কবিঃ, এটার দ্বারা আপনারা কি বুঝলেন? অন্তত কিছু তো একটু বুঝবেন। কি বুঝেছেন? আর একটু ইয়েটা একটু দেখান, মানে লেখাটা। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন? আচ্ছা, বলবো কি, চেষ্টা করি স্যার। হ্যাঁ বলুন। যিনি মানে কবি, যিনি বাক্যে চতুর, তিনি যাচ্ছেন, হুম, তাই হবে কি? মানে একটু না তো কাছাকাছি গিয়ে। জন্মগত কবি, যাতা মানে তো জন্মগত, এরকম কিছু হবে। না, জাতঃ মানে সবসময় জন্ম নেওয়া সেরকম না, হওয়া আচ্ছা, মানে এরকম। বাক চতুরতা। হ্যাঁ, হ্যাঁ, বাকচতুরতা, বাকচাতুর্যম মানে বাকচতুরতা। আর মানে কবির মানে আচ্ছা, আমরা তাহলে আর যেইভাবে বাক পড়েছি, চাতুর্য। সেইভাবে দেখি। ঠিক আছে? কহা হুম, আমরা দেখেছিলাম যে করণের অর্থ হচ্ছে কেনা, অর্থাৎ কার দ্বারা। ঠিক হ্যাঁ, আছে? তাহলে কেনা কবিঃ জাতঃ, কার দ্বারা কবি হয়েছিলেন? বাকচাতুর্যেনা। তাহলে বাক চাতুর। তৃতীয়ার অর্থ যেহেতু দ্বারা হয়, তাহলে এটার অর্থ কি হবে? বাকচাতুর্যের দ্বারা কবি হয়েছিলেন। ঠিক হুম, আছে? বাকচাতুর্যেনা জাতঃ কবিঃ, অর্থাৎ বাক চতুরতার দ্বারা বা বাকপটুতার দ্বারা কবি হয়েছিলেন। ঠিক আছে? কেউ একজন নিজের বাকচাতুর্যের দ্বারা কবি হয়েছিলেন। বুঝতে পেরেছেন সকলে? মণি ম্যাডাম স্পষ্ট হয়েছে? আপনি অনেকটা কাছাকাছি গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রিয়াঙ্কা ম্যাডাম বুঝেছেন? আচ্ছা। আচ্ছা, প্রিয়াঙ্কা ম্যাডাম আপনি সম্ভবত আগের দিন পড়েননি, তো আপনি শুরু করুন প্রশ্নটা। পুরা চালুক্यानां आसीत् कञ्चन ग्रामः। কাঞ্চনা নেই কিন্তু, কি আছে দেখুন। ও कश्चन, कश्चन হ্যাঁ, না, কশ্চন গ্রামः। পুরা ग्रामः। চালুক্যানাম শাসনকালে আসিত কশ্চন গ্রামः। ঠিক আছে? পুরা মানে হচ্ছে পূর্বকালে বা প্রাচীনকালে। ঠিক আছে? প্রাচীনকালে চালুক্যদের শাসনের সময় কোনো একটি গ্রাম ছিল। কশ্চন মানে হচ্ছে কোনো একটি। আমরা বলি না কোনো একজন, কোনো একটিকে, কোনো একটির দ্বারা, কোনো একটির জন্য, এইভাবে বলি। তো এই কোনো একটি বোঝাবার জন্য কিম শব্দ আছে, তার যেইটা রূপ হয় তার সঙ্গে চিত না হলে চন লাগাতে হয়। যেমন কাহা, তার সঙ্গে চন যোগ করলে কশ্চন, কিংবা কাহা তার সঙ্গে চিত যোগ করলে কশ্চিৎ। ঠিক আছে? এইভাবে ২১টা রূপ যেরকম হয় তার সঙ্গে চিত অথবা চন লাগালে কোনো একটির দ্বারা, কোনো একটির জন্য, কোনো একটিকে, এইরকম অর্থ আমরা পাই। ঠিক আছে? তাহলে কশ্চন এটার অর্থ হচ্ছে কোনো একটি গ্রাম ছিল, আসিত ছিল, লং লকার। ঠিক আছে?
তাহলে পূর্বকালে চালুক্যদের শাসনকালে কোনো একটি গ্রাম ছিল। তাহলে এখানে কারক নির্ণয় কিভাবে করতে হবে? প্রথমে ক্রিয়াপদ খুঁজতে হবে। এই বাক্যে ক্রিয়াপদ কি আছে? आसीत् आसीत् आसीत्। किम् आसीत् বা কহ आसीत्? ग्रामः आसीत् গ্রামः आसीत्। তাহলে গ্রামः হচ্ছে এখানে কর্তৃকারক। কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। তার যেহেতু বিশেষণ তাই কশ্চন এখানে কহা হলো। কারণ কি? গ্রামः হচ্ছে পুংলিঙ্গের প্রথমার একবচন। ঠিক আছে, তাই কশ্চন এখানেও কি হলো? প্রথমার একবচন হবে। সন্দীপ বাবু এখন ক্লাস কি হবে লিখছেন, উনি কি মেলটা দেখেননি? সন্দীপ বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমার একটু দেরি হয়ে গেল, মাফ করবেন। না না ঠিকই আছে, আমরাও আজকে ক্লাস একটু লেটেই শুরু করেছি। আচ্ছা ঠিক আছে। আমরা একটা গল্প পড়ছি, ঠিক আছে? তো এই শুরু হয়েছে, প্রথম লাইনে আমরা আচ্ছা। পড়ছি, ঠিক আছে? আচ্ছা। আপনি একটু ফলো করুন, তারপর আপনি বুঝতে পারবেন। ঠিক আছে। তাহলে গ্রামাহ তার বিশেষণ হিসেবে কশ্চন গ্রামাহ। তাহলে কশ্চন গ্রামাহ आसीत्। कदा आसीत्? कश्चन ग्रामः कदा आसीत्? पूरा काले। শাসনকালে। পুরা শাসনকালে। পুরাটা লাগবে না শব্দ? পুরাটা হচ্ছে অব্যয়। আচ্ছা ঠিক আছে, তো পুরা মানে হচ্ছে প্রাচীন কালে, প্রাচীন শাসনকালে। কেশাম শাসনকালে বা কস্য শাসনকালে কশ্চন গ্রামः आसीत्? चालुक्यानां शासनकाले চালুক্যানাং শাসনকালে কশ্চন ग्रामः आसीत्। গ্রামः आसीत्। তাহলে দেখুন, যেহেতু চালুক্যদের সঙ্গে শাসনকালে সম্বন্ধ আছে, তাই চালুক্য থেকে কি হলো? ষষ্ঠী বিভক্তি হলো। শাসনকাল যেহেতু অধিকরণ কারক, পুত্র বা কসমিন দিয়ে প্রশ্ন করে যেহেতু শাসনকালে উত্তর পাওয়া যাচ্ছে, তাই শাসনকালে হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকে কোন বিভক্তি হয়? সপ্তমী। সপ্তমী হয়। আচ্ছা, চালুক্যানাম এটা কোন শব্দের, কোন বিভক্তির, কোন বচনের রূপ বলতে পারবেন কেউ? বিভক্তি আমি বলে দিয়েছি, কোন বচন? তৃতীয়া বিভক্তি লাগছে। सप्तमी विभक्ति एकवचन स्त्रीलिंग चालुक्यानाम। ষষ্ঠী বিভক্তির বহু বচন। बहुवचन। হ্যাঁ ষষ্ঠী বিভক্তি बहुवचन। ষষ্ঠী বিভক্তির বহুবচন। চালুক্য হচ্ছে মেন শব্দ, তার ষষ্ঠীর বহুবচনে হচ্ছে চালুক্যানাম। ঠিক আছে, আচ্ছা তারপরে বাক্যটা পড়ুন। तस्मिन् ग्रामे बहुपुत्रवान् कश्चन वलयविक्रयिकः निवसति स्म। তাহলে সেই গ্রামে একজন বলাই বিক্রেতা। বলাই এটার অর্থ কি? একটু দাঁড়ান, আমি একবার দেখে নিই। আপনারা কেউ জানেন নাকি বলয়া মানে কি? বলয় মানে চুড়ি বা বালা। এটা হতে পারে, অথবা বলয় মানে হচ্ছে পৃথিবীও হয় অনেক সময়। একটুখানি দেখে নিই, কিন্তু দাঁড়ান। বিক্রি করছে না স্যার, যেমন আমরা শঙ্খ বলয় জানি, শাঁখাকে বলে। হুম 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 বলয় মানে পৃথিবীও হয়, কিন্তু এখানে বলয় শব্দটার অর্থ আপনি যেটা বলছেন, মানে শাখা কলা ইত্যাদি যারা যারা বিক্রি করে তাদেরকে বলয় বিক্রয়ক বলা হয়। ঠিক আছে, তাহলে সেই গ্রামে একজন বলয় বিক্রয়ক বাস করতেন। তার বিশেষণ কি দেয়া হচ্ছে? বহুপুত্রবান। অর্থাৎ সেই যে বলয় বিক্রয়ক ছিলেন তিনি কিরকম ছিলেন? বহুপুত্রবান ছিলেন। ঠিক আছে, অর্থাৎ ওনার অনেকগুলি পুত্র ছিল। ঠিক আছে, তাহলে এবার এখানেও দেখুন, কশ্চন বলয় বিক্রয়িকাঃ, এখানেও তার মানে কি?
কোনো এক বলয় বিক্রেতা বাস করতেন। ঠিক আছে, তাহলে দেখুন আগের বাক্যে কোনো একটি গ্রাম ছিল, এখানে কোনো একটি বলয় বিক্রেতা বাস করত। তাহলে এই যে কোনো একটি বোঝাবার জন্য আমরা কি প্রয়োগ করছি, তাহলে কশ্চন। যেহেতু বলয় বিক্রয়িকাঃ হচ্ছে পুংলিঙ্গ শব্দ, তাই কিম শব্দের প্রথমার একবচনের প্রয়োগ করা হচ্ছে এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছেন এটা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার এখানে একটা জিনিস দেখুন, বহু পুত্রবান একটা নতুন শব্দ এসেছে, বহু পুত্রবান। ঠিক আছে, এটা আপনাদের এখন পড়ানো হয়নি। মত প্রত্যয় বলে একটা প্রত্যয় আছে, সেই প্রত্যয়টা এখানে প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো এবার মতু প্রত্যয় কখন হয়? সাধারণত আমরা একটা খুব প্রসিদ্ধ প্রয়োগ জানি, যেমন হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে, ক্রিয়ামান ইত্যাদি শব্দ আপনারা সকলেই শুনেছেন। ক্রিয়ামান, বুদ্ধিমান, গতিমান, ঠিক আছে, বলবান, সবাই শুনেছেন এই শব্দগুলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই সব জায়গাতে মতু প্রত্যয় থাকে। আচ্ছা, ক্রিয়ামান বা বলবান এই শব্দটার অর্থ আপনারা কি জানেন? বলবান এটার অর্থ কি? শক্তিশালী। শক্তিশালী বা শক্তিযুক্ত, হ্যাঁ। বলযুক্ত, তাই তো। ক্রিয়ামান এটার অর্থ কি হচ্ছে? ক্রিয়াশালী অথবা ক্রিয়াযুক্ত। ঠিক আছে, তাহলে এখানেও দেখুন বহু পুত্রবান যে আছে, বহু পুত্র মানে হচ্ছে অনেক পুত্র, বান এটার অর্থ তাহলে এখানে কি হচ্ছে? বহু পুত্র যুক্ত কোনো একজন বলয় বিক্রেতা বাস করতেন। কোথায় বাস করতেন? তস্মিন গ্রামে, সেই গ্রামেতে। কোন গ্রামেতে? যেই গ্রামের কথা আগে বলা হলো যে চালুক্যদের শাসনকালে কোনো একটি গ্রাম, যেই গ্রাম ছিল সেই গ্রামে ওই বলয় বিক্রেতা বাস করতেন। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে? স্যার আমি পড়ব। एकदा सः वृषभशकटे विविधवर्णीयानं वलयानं गृच्छं संस्थाप्य वृषभशकटम् आरुह्य वाणिज्याय प्रस्थितः पार्श्वस्थं ग्रामं प्रति নেই, গ্রামম প্রতি। সরি। আচ্ছা, এখানে বৃষভশকট এরকম শব্দ না। আপনারা বৃষভ শব্দের সঙ্গে সবাই পরিচিত প্রায়। বৃষভ শব্দ অর্থ কি যারা জানেন বলুন? হ্যাঁ, তাহলে বৃষভশকট মানে হচ্ছে গরুর গাড়ি আর কি। হ্যাঁ, ষাঁড়ের গাড়ি তো হয় না, গরুর গাড়ি বলা হচ্ছে আর কি। ঠিক আছে, যে গরুর গাড়িতে বিবিধ বর্ণীয়ানাম বলয়ানাম গুচ্ছম সংস্থাপ্য, মানে নানান বর্ণযুক্ত বলয়ের গুচ্ছ রেখে বৃষভশকটম আরুহ্য, মানে গরুর গাড়িতে উঠে বাণিজ্যায় প্রস্থিতঃ, কুত্র প্রস্থিতঃ? পার্শ্বস্থম গ্রামম প্রতি প্রস্থিতঃ। ঠিক আছে, তাহলে প্রস্থিতঃ এখানে কোন প্রত্যয় আছে? ত প্রত্যয়। ত প্রত্যয়। তাহলে কহ প্রস্থিতঃ? পার্শ্বস্থং গ্রামং প্রতি। আমি জিজ্ঞাসা করছি কহ প্রস্থিতঃ, কে গিয়েছিলেন বা কে? ওই ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ, বলয় বিক্রয়িকঃ, বলয় বিক্রয়িকঃ প্রস্থিতঃ। বলয় বিক্রয়িকঃ কদা প্রস্থিতঃ? পার্শ্বতম গ্রামে প্রস্থিতঃ। কদা মানে কি? কদা, when, কদা, কখন, কখন। আরোহী বাণিজ্য, একদা, একদা। ঠিক আছে, একদা সহ প্রস্থিতঃ। একদা সহ কুত্র প্রস্থিতঃ? ওই পার্শ্বতম গ্রামম প্রস্থিতঃ। পার্শ্বতম গ্রামম
প্রতি প্রস্থিতः। ঠিক আছে, পার্শ্বস্থম গ্রামম প্রতি প্রস্থিতः। এখানে দেখুন গম ধাতুর প্রয়োগ নেই, ঠিক আছে, কিন্তু গ্রাম এখানে দ্বিতীয়া হয়েছে, কেন হয়েছে কেউ বলতে পারবেন? এখানে প্রতি উপসর্গ আছে যার কারণে প্রতি উপসর্গ নয়, প্রতি উপপদ আছে। আরুইয়া মানে যাওয়া যেখানে সেখানে দ্বিতীয় বিভক্তি লাগবে যাওয়া ক্ষেত্রে। না না, এখানে হচ্ছে প্রতি বলে যে শব্দটা আছে, যার প্রতি যাওয়া হয় সেখানে সবসময় দ্বিতীয়া হয়, ঠিক আছে। তাহলে এখানে পার্শ্বস্থ গ্রামের প্রতি যাওয়া হচ্ছে, সেই জন্য পার্শ্বস্থম গ্রামম প্রতি প্রস্থিতः। তাহলে একদা সহ বিক্রয়িকः পার্শ্বস্থম গ্রামম প্রতি প্রস্থিতः। কাস্মাই বা কিসের জন্য গিয়েছিলেন, কি প্রয়োজনে গিয়েছিলেন? বাণিজ্যায়। বাণিজ্যায়, ঠিক আছে। তাহলে কাস্মাই দিয়ে প্রশ্ন করে আমরা বাণিজ্যায় উত্তর পেলাম, ঠিক আছে। সেই জন্য কি হচ্ছে এখানে চতুর্থী হলো। তাহলে একদা সহ বাণিজ্যায় পার্শ্বস্থম গ্রামম প্রতি প্রস্থিতः। কিম কৃত্বা প্রস্থিতः, তিনি কি করে তারপর গিয়েছিলেন? বৃষভশকটে বিবিধ বর্গীয়ানাম বলয়ানাম গুচ্ছম সংস্থাপ্য পার্শ্বস্থম গ্রামম প্রতি প্রস্থিতः। মানে গরুর গাড়িতে নানান বর্ণযুক্ত শাখাফলা ইত্যাদির গুচ্ছ রেখে তারপর বৃষভশকটম আরোহ্য, গরুর গাড়িতে উঠে বাণিজ্যের জন্য পার্শ্বস্থ গ্রামের প্রতি প্রস্থান করেছিলেন, ঠিক আছে। এটা তাহলে অনেকগুলো বাক্য, কিন্তু এটার যদি আপনারা ভেঙে ভেঙে একে একে দেখে দেখে করেন তাহলে অতটাও অসুবিধা হবে না, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এগুলো আবার কেন পড়তে বলছি, ঠিক আছে। কারক বিভক্তি হচ্ছে খুব একটা ভাইটাল জিনিস। বাক্য রচনা করতে গেলে আপনি যতই প্রত্যয় এর প্রয়োগ শিখে রাখুন না কেন, যদি কারক বিভক্তি ঠিকঠাক নির্ণয় না করতে পারেন তাহলে প্রত্যয়ের প্রয়োগ করেও কিছু লাভ নেই। কারণ কোন কারকে কোন বিভক্তি হয়, কিংবা কোন প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হয়, বিশেষণ হলে কোন যেই কারকের বিশেষণ হবে সেখানে যেই রকম রূপ হচ্ছে বচন পুরুষ ইত্যাদি, সেরকম এখানেও রূপ হবে ইত্যাদি, সমস্ত কিছু আপনাদের মেনটেন তখনই করতে পারবেন যখন আপনারা কারক বিভক্তি একবারে নির্ণয় করতে পারবেন, ঠিক আছে। তো কারক বিভক্তি নির্ণয়ের জন্য অবশ্যই আমাদের পড়া উচিত, ঠিক আছে, এইভাবে ধরে ধরে পড়া উচিত। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো বাক্য দেখলাম সবকটা বাক্য আপনারা বুঝেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে বাক্যটা পড়ুন। स च सुविशालः ग्रामः। स च सुविशालः ग्रामः। তাহলে এটা বুঝতেই পারছেন যে গ্রামের বিশেষণ দেয়া হচ্ছে, ঠিক আছে। গ্রামः এটা যেহেতু পুংলিঙ্গের একবচনে আছে তাই তার বিশেষণ যেটা সুবিশালः একবচনে, स च সুবিশালः গ্রামः, সেই গ্রামটি ছিল একটি বিশাল গ্রাম। তারপর तस्मिन् एव ग्रामे राजमाता अत्तिमब्ब अपि निवसति स्म। এখন অত্তিমব্বা নামে কোনো একজন রাজমাতা ছিলেন, তিনিও সেই গ্রামে বাস করতেন, ঠিক আছে। তস্মিন এব গ্রামে রাজমাতা অত্তিমব্বা আপি নিবসতি স্ম। এবার একটা জিনিস আপনারা খেয়াল করেছেন নাকি জানি না, এর আগে যতগুলো বাক্য করা হয়েছে, ঠিক আছে, নিবসতি স্ম মানে দ্বিতীয় বাক্য যেটা ছিল এখানে কি বলা হয়েছে? নিবসতি স্ম, তারপর প্রস্থিতः, এখানে নিবসতি স্ম, অর্থাৎ প্রতিটা বাক্য এখানে অতীতকালে প্রযুক্ত হচ্ছে। এবার দেখুন আমরা অতীতকালের জন্য এতদিন পর্যন্ত দুটো জিনিস দেখে এসেছি, সেটা হচ্ছে লং লকার আর না হলে ত প্রত্যয় অথবা তবতু প্রত্যয়, এই দুটো জিনিস আমরা দেখে এসেছি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার একটা জিনিস দেখুন এখানে নতুন করে আমাদের শিখতে হচ্ছে, সেটা হচ্ছে নিবাসাতি স্ম, নিবাসাতি স্ম, এই
একটা শব্দ যোগ হচ্ছে, ঠিক আছে, এটার দ্বারাও আমরা অতীতকাল বোঝাতে পারি। যে কোনো ধাতুর লং লকার লট লকারের রূপের সঙ্গে যদি আমরা স্ম যোগ করি তাহলে কি হবে? অতীতকাল হয়ে যাবে। অতীতকালকে বোঝানো হবে। ঠিক আছে, তাহলে দেখুন এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে লং লকার মুখস্থ রাখতে হবে, না হলে তবতু প্রত্যয়ান্ত রূপ মনে রাখতে হবে। ঠিক আছে, কিন্তু এখন দেখুন আর একটা বিকল্প আমরা পেলাম যে লং লকার মুখস্থ থাকে না, তবতু প্রত্যয়ান্ত রূপের লিঙ্গ ঠিক করতে পারি না। ঠিক আছে, ঠিক আছে, কোনো ভয় নেই। আর একটা উপায় বেরিয়ে গেল কি, লট লকারের রূপ প্রায় সমস্ত ধাতুর আমাদের অল্প বিস্তর মনে থাকে, সেই লট লকারের রূপের সঙ্গে একটা শুধুমাত্র স্ম যোগ করে দিলেই লং লকারের অর্থ বোঝানো যাবে। ঠিক আছে, তাহলে এটা আর একটা নতুন জিনিস আপনারা শিখলেন। তারপর আচ্ছা, এই বাক্যটাতেই দেখুন, এই বাক্যে মেন ক্রিয়াপদ কি আছে? তস্মিনেব গ্রামে রাজমাতা অত্তিমব্বা अपि নিবসতি স্ম। এই বাক্যে মেন ক্রিয়াপদ কি? নিবসতি। শুধু নিবসতি না, নিবসতি স্ম। নিবসতি স্ম। আচ্ছা, তাহলে কা নিবসতি স্ম বা কহ নিবসতি স্ম? অত্তিমব্বা, রাজমাতা অত্তিমব্বা। অত্তিমব্বা। সেই অত্তিমব্বার আবার একটা বিশেষণ দেওয়া হয়েছে, রাজমাতা। রাজমাতা। তাহলে রাজমাতা অত্তিমব্বা अपि নিবসতি স্ম, রাজমাতা অত্তিমব্বা বাস করতেন। কুত্র কুত্র রাজমাতা অত্তিমব্বা নিবসতি স্ম? তস্মিন গ্রামে। তস্মিন গ্রামে। সে নিশ্চয়ের জন্য এব একটা যোগ করা হয়েছে, তস্মিন এব গ্রামে, মানে এতক্ষণ যে গ্রামের কথা বলা হচ্ছে সেই গ্রামেই অত্তিমব্বা নামক রাজমাতা বাস করতেন। তারপর কি বলা হচ্ছে? এব মানে কি তাহলে স্যার? এব মানে সেই গ্রামেতেই, আচ্ছা, মানে এতক্ষণ ধরে যেই গ্রামের কথা বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে, সেই গ্রামেতেই রাজমাতা অতিমব্বা বাস করতেন। আচ্ছা, তারপর পড়ুন প্রিয়াঙ্কা ম্যাডাম। प्रस्थानावसरे तस्य पुत्रः अवदत् तात अद्य भवता तात ओ নয়। सॉरी तात হুম, अद्य भवता सह अहमपि आगन्तुम् इच्छामि माम् अपि नयतु कृपया इति। কৃপয়া ইতি। তাহলে এখানে দেখুন তিনটে বাক্য আছে। একটা হচ্ছে প্রস্থান অবসরে তস্য পুত্রঃ অবদৎ तात अद्य भवता सह अहमपि आगन्तुम इच्छामि আর মাম अपि नयतु कृपया। তিনটে বাক্য, ঠিক আছে। তাহলে প্রথম যে বাক্য আছে প্রস্থানাবসরে তস্য পুত্রঃ অবদৎ, এখানে এই বাক্যটাতে মেন ক্রিয়াপদ কি আছে? অবদৎ। অবদৎ। এটা হচ্ছে ওয়াদ ধাতুর লং লকার স্যার স্যার কেটে কথাগুলো যাচ্ছে। একটু কেটে যাচ্ছে। প্রথম পুরুষের এক বচনের রূপ। ঠিক আছে, অবদৎ। আচ্ছা, স্যার কিছু শোনা যায়নি। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রথম যে বাক্যটা আছে প্রস্থানাবসরে তস্য পুত্রঃ অবদৎ, এই যে বাক্যটা আছে এখানে মেন ক্রিয়াপদ হচ্ছে অবদৎ। এটা তাহলে হচ্ছে বদ ধাতুর প্রথম পুরুষের লং লকারের প্রথম পুরুষের এক বচনের রূপ। ঠিক আছে, আচ্ছা, কহ অবদৎ? পুত্রঃ অবদৎ। পুত্রঃ অবদৎ। তাহলে পুত্রঃ হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারকে প্রথমা বিভক্তি হলো।
তাই পুত্রাহ আবাদাত, কস্য পুত্রাহ, তস্য পুত্রাহ মানে সেই যে বিক্রয়িকা তার পুত্র, ঠিক আছে। তস্য পুত্রাহ আবাদাত। কিম কদা আবাদাত? प्रस्थानवासरे। প্রস্থানা অবসরে, প্রস্থান অবসরে দুটোকে যোগ করলে প্রস্থানাবসরে। অবসর মানে হচ্ছে সময়, ঠিক আছে। তাহলে প্রস্থানাবসরে এটা স্যার আপনার মানে কথাগুলো কেটে যাচ্ছে স্যার, হচ্ছে শোনা যাচ্ছে না। প্রস্থানের সময়, মানে তিনি যখন বেরোচ্ছিলেন ঠিক সেই সময়ে তার পুত্র বললেন। আহ, এখন শোনা যাচ্ছে তো? आम महोदय। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? প্রথম বাক্যে অবাদাত হচ্ছে মেন ক্রিয়াপদ, পুত্রাহা হচ্ছে কর্তা, কার পুত্র? তস্য পুত্রাহা, তাই সম্বন্ধ থেকে ষষ্ঠী। আর প্রস্থানাবসরে প্রস্থানের সময়ে এটা হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারকে সপ্তমী, ঠিক আছে। তাহলে সেই যে বিক্রয়িকা তিনি যখন প্রস্থান করছিলেন ঠিক সেই সময়ে তার পুত্র বলেছিলেন, কি বলেছিলেন? तात अद्य भवता सह अहम अपि आगन्तुम इच्छामि, ঠিক আছে। তাহলে আগন্তুম এখানে কি প্রত্যয় আছে? तुमुन प्रत्यय। তুমুন তুমুন, তুমুন প্রত্যয় আছে, ঠিক আছে। তাহলে দুটো ক্রিয়া আছে, একটা হচ্ছে তা সাহা আহমাপি আগন্তুম ইচ্ছামি, মানে তোমার সঙ্গে আমিও আসতে ইচ্ছা করছি, ঠিক আছে। তাহলে এখানে ইচ্ছা করা আর আহ, সঙ্গে দুটো কি বলবো মানে যেতে ইচ্ছা করছি, ঠিক আছে। ভবতা সাহা আহমাপি গন্তুম আগন্তুম মানে যেতে ইচ্ছা করছে, দুটো করছে, একটার জন্য একটা ক্রিয়া করছে, তাহলে যাওয়ার জন্য ইচ্ছা করছে, যেটার জন্য আর একটা কাজ করা হয় সেখান থেকে তুমুল প্রত্যয় হয়, তাহলে যাওয়ার জন্য যেহেতু ইচ্ছা করা হচ্ছে তাই আগন্তুম এখানে তুমুল প্রত্যয় হলো, ঠিক আছে। তাহলে আগন্তুম ইচ্ছামি এটার অর্থ হচ্ছে আসতে চাইছি বা আমিও যেতে চাইছি। এবার দেখুন কাহা, কাহা কাহা আগন্তুম ইচ্ছতি, পার্শ্বস্থম আগন্তুম ইচ্ছতি। গ্রাম না কাহা, কাহা হচ্ছে হুম, পুত্র। কাহা মানে তস্য এখানে তস্য হচ্ছে, পুত্র। এখানে হচ্ছে উত্তম পুরুষে যেহেতু আছে তাহলে আহাম আগন্তুম ইচ্ছামি, কাহা স্যার আওয়াজ কেটে পুত্রাহ যাচ্ছে। আগন্তুম ইচ্ছতি। স্যার আওয়াজ কেটে যাচ্ছে। ভীষণ ডিস্টার্ব হচ্ছে।
স্যার কি লাইনে আছেন? হ্যাঁ, উনি মেসেজ করেছেন। নমস্কার, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। মাঝে হ্যাঁ মাঝে স্যার। কি হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, তাহলে এরপর দ্বিতীয় বাক্যটা আমাদের তাতা অদ্য ভবতা সহ অহমপি আগন্তুম ইচ্ছামি। তাহলে আগন্তুম ইচ্ছামি এটা আমরা দেখলাম, অহমপি আগন্তুম ইচ্ছামি এতটুকু আমরা দেখেছিলাম। এরপর দেখুন তাতা এটার অর্থ কি, কে বলতে পারবেন? তাতা পিতা, পিতা। পিতা, পিতাকে বলছে। ঠিক আছে। এখানে সম্বোধন যেহেতু করা হচ্ছে তাই তাতা আছে, যেহেতু নর শব্দের সম্বোধনের এক বচনে কি হয়? নারা, সেই জন্য তাতা। হে নারা, হে তাতা, আহামাপি আগন্তুম ইচ্ছামি, আমিও আসতে চাই। কোথায়? কোথায় এখানে বলা নেই, মানে পিতা যেখানে যাচ্ছে সেখানেই, কিন্তু কার সাথে? ভবতা সাহা, মানে আপনার সাথে বা তোমার সাথে আমিও আসতে চাই। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন ভবতা সাহা, এখানে তৃতীয়া হয়েছে। ঠিক আছে। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সাহা মানে সঙ্গে, এই রকম অর্থ যখনই বোঝানো হবে, যার সঙ্গে যাওয়া হবে বা যার সঙ্গে করা হবে বা যার সঙ্গে খাওয়া হবে ইত্যাদি, যা কিছু কোন যার সঙ্গে বোঝানো হবে তার থেকে সবসময় তৃতীয়া হবে। আচ্ছা নকুল ম্যাডাম, আপনি একটু মাইকটা মিউট করবেন, আওয়াজ আসছে আপনার। হ্যাঁ, তাহলে ভবতা সাহা আহমপি আগন্তুম ইচ্ছামি, যেহেতু এখানে যেহেতু পিতার সঙ্গে বা তোমার সঙ্গে আমিও যেতে চাইছি, তাহলে তোমার সঙ্গে এখানে কার সঙ্গে বোঝাচ্ছে? পিতার সঙ্গে। সেই জন্য তোমার এটা বোঝাবার জন্য যে ভবৎ শব্দের প্রয়োগ করা হয়, সেই ভবৎ শব্দের তৃতীয়ার এক বচনের প্রয়োগ করা হলো। তাহলে তাতা হে পিতাহা আদ্যা, আদ্যা মানে হচ্ছে আজকে, আদ্যা এটা হচ্ছে অব্যয় পদ যেটার অর্থ হচ্ছে আজকে। ভবতা সাহা মানে আপনার সঙ্গে আমিও আসতে চাইছি বা আমিও যেতে চাইছি। তারপর তৃতীয় বাক্য কি আছে? মাম আপি নয়তু কৃপয়া, এই যে বাক্যটা আছে এখানে মেন ক্রিয়াপদ কি? নয়তু। নয়াতু। আচ্ছা, এখানে নয়াতু মানে হচ্ছে আহ নি ধাতুর লোট লকার। ঠিক আছে। এরপরে আমরা এই জিনিসগুলোই দেখবো, মানে লকার, আমরা তো সাধারণত লকার 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 সবসময় লকারই বলে যাচ্ছি, লট লকার, লং লকার, লিট লকার। ঠিক আছে। কিন্তু আসলে সেই লকার বলতে কি বোঝায়, সেই লকারের কি অর্থ, সেগুলোই আমরা দেখবো এই গল্পটা পড়ে নেওয়ার পর। ঠিক আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে? মাম আপি নয়াতু কৃপয়া, এখানে নয়াতু এটা হচ্ছে লোট লকার, লোট লকারের প্রথম আর এক বচনে হচ্ছে নয়াতু। ঠিক আছে। তাহলে ভবান নয়াতু, ভবান কম নয়াতু, আপনি কাকে নিয়ে চলুন বা নিয়ে যান? আমাকে, মাম। ঠিক আছে। যেহেতু কম বা কিম দিয়ে প্রশ্ন করে মাম এই উত্তরটা পাওয়া যাচ্ছে বা আমাকে এই উত্তরটা পাওয়া যাচ্ছে, তাই এটা হচ্ছে কর্মকারক, কর্মকারক থেকে দ্বিতীয়া বিভক্তি হলো মাম আপি নয়াতু কৃপয়া ইতি। ঠিক আছে, আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। তাহলে এই যে প্রথম প্যারাগ্রাফটা পড়া হলো, সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর দ্বিতীয়টা, দ্বিতীয়টা কে পড়বেন? নপুর ম্যাডাম আপনি পড়ুন। पुत्रस्य कथनं श्रुत्वा तम् अपि स्वीकृत्य पिता विक्रयणाय प्रस्थितः। পিতা
বিক্রয়ণায় প্রস্থিতः। ঠিক আছে, তাহলে এখানে দেখুন মেন ক্রিয়াপদ হচ্ছে প্রস্থিতः। কহ প্রস্থিতः? প্রস্থিতः কহ প্রস্থিতः? विक्रयणाय प्रस्थितः। কহ কহ, আমি কহ জিজ্ঞাসা করেছি, কহ ও মানে হচ্ছে কে? के पिता পিতা, बलय बलय विक्री হ্যাঁ, বলয়া বিক্রয়িকः, विक्री পিতা, विक्री পিতা প্রস্থিতः। পিতা কুত্র না, কিমर्थं প্রস্থিতः? পিতা কেন প্রস্থান করেছিলেন? কিমर्थं? विक्रयणाय বাণিজ্যায়। विक्रयणाय বিক্রয়ণায়, এখানে বিক্রয়ণায় বলা হয়েছিল, আগে বাণিজ্যায় বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে বিক্রয়ণায় প্রস্থিতः, পিতা বিক্রি করবার জন্য প্রস্থান করেছিলেন। আচ্ছা, এবার পিতা প্রস্থান করেছিলেন, কিভাবে প্রস্থান করেছিলেন সেটা বলা হচ্ছে যে পুত্রস্য কথনম শ্রুত্বা তমপি স্বীকৃত্য। তাহলে পুত্র যেটা বলেছিলেন সেটা শুনে পিতা তাকেও সঙ্গে নিয়ে প্রস্থান করেছিলেন। তাহলে পুত্র কি বলেছিলেন যে হে পিতা, আজকে আমিও আপনার সঙ্গে যেতে চাই, আপনি দয়া করে আমাকেও নিয়ে চলুন, এটা পুত্র বলেছিলেন। তাই পুত্রের সেই কথাটা শুনে সেই পুত্রকেও সঙ্গে নিয়ে পিতা বিক্রি করবার জন্য প্রস্থান করেছিলেন। পুত্রস্য কথনম শ্রুত্বা তমপি স্বীকৃত্য পিতা বিক্রয়ণায় প্রস্থিতः। আচ্ছা, তারপর पार्श्वग्रामे स्थितं राजप्रासादम् उपसर्प्य अयि भोः मातरः आगच्छन्तु হুম, वर्णमयानि बलयानि स्वीकुर्वन्तु। স্বীকুর্বন্তু। আচ্ছা, এখানেও তিনটে বাক্য আছে। প্রথম বাক্য হচ্ছে পার্শ্ব গ্রামে স্থিতম রাজপ্রাসাদম উপসর্প্য, এটা হচ্ছে একটা বাক্য। তারপর এই ভোহ মাতরঃ আগচ্ছন্তু, এটা হচ্ছে দ্বিতীয় বাক্য। আর বর্ণময়ানি বলয়ানি স্বীকুর্বন্তু, এটা হচ্ছে তৃতীয় বাক্য। ঠিক আছে, তাহলে প্রথম যে বাক্যটা আছে এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে উপসর্প্য। উপসর্প্য, সর্প ধাতুর অর্থ হচ্ছে যাবা, তাহলে উপগম্য মানে হচ্ছে গিয়ে, তাহলে উপসর্প্য এটার অর্থ হচ্ছে গিয়ে। কুত্র উপসর্প্য বা কোথায় গিয়ে? পার্শ্ব গ্রামে স্থিতম রাজপ্রাসাদম উপসর্প্য, মানে পাশের গ্রামে স্থিত যে রাজপ্রাসাদ সেখানে গিয়ে পার্শ্ব গ্রামে স্থিতম রাজপ্রাসাদম উপসর্প্য, পাশের গ্রামে স্থিত রাজপ্রাসাদে গিয়ে। কে বলছে এটা? এরপর হচ্ছে সেই বিক্রয়িকা বলছেন, কি বলছেন? এই ভোহ মাতরঃ আগচ্ছন্তু। এই মানে হচ্ছে সম্বোধন আছে, আমরা বাংলায় বলি না এই এই, তো এইদিকে শোন, এই যে এই এই বলি, এটাকে সংস্কৃতে এই। ঠিক আছে, এই ভোহ মাতরঃ, এখানে মাতরঃ হচ্ছে মাতৃ শব্দের সম্বোধনের বহুবচন। ঠিক আছে, এই ভোহ মাতরঃ। স্যার ওই ভোগটা কি বললেন? মানে আমরা বাংলায় বলি না আরে আরে শুনুন শুনুন, এরকম ভাবে বলি, অথবা যখন ডাকি এই এই শোন শোন, এইভাবে বাংলায় বলি না কাউকে ডাকবার আগে, এই শোন শোন এরকম ভাবে বলি। তো ওটাকে সংস্কৃতে বলা হয় এই ভোহ, মানে হচ্ছে হে। আমরা হে বলে বাংলায় যেটাকে হে বলি সেটা কি এই ভোহ বলা হয়, অর্থাৎ হে মাতৃগণ বা সমস্ত মাতৃগণেরা শুনুন বা আসুন। আগচ্ছন্তু, আসুন। কোথায় আসুন বা কেন আসুন? বর্ণময়ানি বলয়ানি স্বীকুর্বন্তু, হে মাতৃগণ আপনারা আসুন, নানান বর্ণযুক্ত শাখাফলা গ্রহণ করুন। ঠিক আছে, তাহলে এই ভোহ মাতরঃ আগচ্ছন্তু, আপনারা আসুন, বর্ণময়ানি বলয়ানি স্বীকুর্বন্তু, নানান বর্ণযুক্ত জিনিসপত্র গ্রহণ করুন। ঠিক আছে, এটা কে বলছে তাহলে? সেই যে বিক্রয়িকা তিনি বলছেন। ঠিক আছে, তারপর ইচি উচ্চৈহি উদ্ঘোষিতবান, এটি
উচ্চ স্বরে মানে জোরে জোরে চিৎকার করে উদ্ঘোষণ অথবা ঘোষণা করেছিলেন। কে করেছিলেন? সেই যে বিক্রয়ী কাহা। আচ্ছা, উদ্ঘোষিতবান এখানে কি প্রত্যয় আছে, কে বলতে পারবেন? ত প্রত্যয়। উদ্ঘোষিত মানে শানচ না স্যার? ভালো করে বলুন না, আমি কিন্তু ধরে ধরে আপনাদের ভালো করে একটা একটা প্রত্যয় একবার একবার করি। আচ্ছা, এটা তবতু প্রত্যয়। তবতু প্রত্যয়, মণি ম্যাডাম, নুপু ম্যাডাম, তবতু প্রত্যয়ের শেষে তবত অংশটা পায়। আমি ওই জন্য আপনাদের এই জিনিসটা বিশেষ করে বলেছি যে হ্যাঁ, তোয়া তবতু শেষে প্রত্যয়। তোয়া থাকে, তুমনের ক্ষেত্রে তুমুন থাকে, তুম থাকে, সানসের ক্ষেত্রে অত থাকে। এখানে অত অংশটাই তো নেই। মণি ম্যাডাম, আপনি সানস কি করে বললেন? ওই ওয়ান মান দেখলে আমি সব কনফিউজ হয়ে যাই। বান মান হলেও সানস প্রত্যয়ের ক্ষেত্রে তো হলন্ত শব্দ হয় না। সানস প্রত্যয়ান্ত শব্দ, সানস প্রত্যয়ান্ত শত্রু প্রত্যয়ান্ত শব্দ তো অকারান্ত হয়। সরি, সানস প্রত্যয়ান্ত শব্দ তো অকারান্ত হয়, শত্রু প্রত্যয়ান্ত শব্দ হলন্ত হয়, ঠিক আছে। সানস প্রত্যয়ান্ত শব্দ সবসময় অকারান্ত হয়। আনা মানা ইত্যাদি থাকে, ওখানে আন মান তো থাকে না। বুঝতে পেরেছেন? তাহলে উদ্ঘোষিতবান, কাহা উদ্ঘোষিতবান, এখানে কর্তাকে বলা হয়নি। সাহা বিক্রয়িকাহা উদ্ঘোষিতবান, পার্শ্ব গ্রামে গিয়ে রাজপ্রাসাদে উঠে সমস্ত মাতৃগণকে আসার জন্য আহ্বান করে আর নানান বর্ণযুক্ত নানান রকম জিনিসপত্র গ্রহণ করবার জন্য উদ্ঘোষণ করলো। কে করলো? সেই যে বিক্রয়িক ছিলেন তিনি করলেন। ঠিক আছে, তারপর তস্য ধ্বনিম শ্রুত্বা অন্তঃ পুরস্ত্রিয়ঃ বহিঃ আগত্য বলয়ানাং ক্রয়ণে উদ্যতাঃ অভবন। হ্যাঁ, এখানে তাহলে দেখুন, এখানে হচ্ছে মেন ক্রিয়া একটা আছে। মেন ক্রিয়া কি আছে, কে বলতে পারবেন? ভবন হবে। হ্যাঁ, অভবন হচ্ছে মেন ক্রিয়া, অর্থাৎ লং লকারের প্রথম পুরুষের বহুবচন। তাহলে কর্তাও বহুবচনে থাকবে। এই বাক্যে তাহলে কর্তা কি আছে খুঁজুন, বহুবচনান্ত পদ কি আছে? পুরস্ত্রিয়ঃ। পুরা স্ত্রিয়াহ। সকলে একমত? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে পুরা স্ত্রিয়াহ অভবন মানে হচ্ছে সেই যে নগরের নানান রকম স্ত্রীগণেরা ছিলেন, তারা উদ্যত হয়েছিলেন। অভবন, উদ্যতাহ অভবন মানে হচ্ছে উদ্যত হয়েছিলেন। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে? কেন উদ্যত হয়েছিলেন? তস্য ধ্বনিম শ্রুত্বা। শ্রুত্বা এখানে কি প্রত্যয় আছে? এটা তোয়া প্রত্যয়। ত্বা প্রত্যয় আছে, ঠিক আছে। তাহলে তার ধ্বনি শুনে তারপর অন্তঃপুরস্ত্রিয়াঃ বহি আগত্য বলয়ানাম ক্রয়ণে উদ্যতাঃ অভবন। এখানে তাহলে তিনটে ক্রিয়াপদ আছে, একটা হচ্ছে শ্রুত্বা, দ্বিতীয় হচ্ছে আগত্য, আর অভবন হচ্ছে অন্তিম ক্রিয়া। ঠিক আছে, তাহলে ত্বা প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে অন্তিম যেই ক্রিয়া তার পূর্ববর্তী যত ক্রিয়া আছে সমস্ত ক্রিয়া থেকে ত্বা প্রত্যয় হয়। ঠিক আছে, শ্রুত্বা। আগত্য, এখানেও আসলে ত্বা প্রত্যয় আছে, কিন্তু গত্পা বললে আমরা ত্বা প্রত্যয় প্রয়োগ করতে পারি, কিন্তু যখনই একটা উপসর্গ যোগ করব তখনই ত্বা প্রত্যয়ের জায়গায় আবার একটা লিয়ব বলে প্রত্যয় হয়ে যায়। ঠিক আছে, ত্বা প্রত্যয়ের জায়গায় লিয়ব বলে প্রত্যয় হয়ে যায়। এই লিয়ব প্রত্যয়ান্ত শব্দের শেষে সবসময় একটা জফলা থাকে, আগত্য। ঠিক আছে, এর আগে ছিল উপসর্প্য। ঠিক আছে, এই সমস্ত জায়গায় দেখবেন সব জায়গাতে শেষে একটা জ ফলা আছে। অন্তঃস্থ, গোটা অন্তঃস্থ নেই, কিন্তু শুধুমাত্র একটা অন্তঃস্থ জ ফলা আছে। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এমন নয় যে অন্তঃস্থ মানেই ক্রিয়া প্রত্যয়, সেটা নয়। কিন্তু অন্তঃস্থ থাকে যখন, তখন চতুর্থী হয়, কিন্তু যখন জ ফলা তখন সাধারণত সেখানে লিয়াপ প্রত্যয় থাকে। ঠিক আছে, তাহলে তস্য ধ্বনিম শ্রুত্বা, তার ধ্বনি শুনে অন্তঃপুরস্ত্রিয়াঃ বহিঃ আগত্য
মানে ওই যে নগরের অন্তেবাসী যে সমস্ত স্ত্রীগণ ছিলেন তারা বাইরে এসে বলয়ানাম ক্রয়ণে উদ্যতাহা অভবন, নানান রকম চুড়ি কিনতে উদ্যত হয়েছিলেন। তারপর আচ্ছা, তারপর জুয়েল বাবু আপনি বলুন। तावता लघुवयस्कः तस्य पुत्रः बालवसनैः आगच्छतु मातरः अम्ब अयं रक्तवर्णीयः बालयः भवत्यैः युज्यते। ভবত্যৈঃ নয়, কি भवत्यै আছে? ভবত্যৈ। युज्यते হুম, युज्यते। আচ্ছা এতটুকু থাক, ঠিক আছে। তারপর আবার দেখছি। তাহলে তাবতা লঘু বয়স্কः তস্য পুত্রः বালবচনैः আগচ্ছন্তু মাতরः, না এটা পুরোটা শেষ করুন। ইউজ্যতে, তারপর पश्यतु एतत् হুম नीलवर्णीयं तस्यै युज्यते इति वदन् হুম एकैकम् एकैकाम, তারপর एकमपि পশ্যন पश्यन् वाक् স্ক্রিন, হ্যাঁ ঠিক আছে। বাক চাতুর্যেন সর্বাসাম सर्वासां मनः आकृष्टवान्। আকৃষ্টবান। ঠিক আছে, তাহলে দেখুন এই পুরোটা হচ্ছে একটা বাক্য, পুরোটা হচ্ছে একটা বাক্য। তাহলে তাবতা লঘু বয়স্কः তস্য পুত্রः বালবচনैः মনঃ আকৃষ্টবান। ঠিক আছে, এখানে তাহলে হচ্ছে বালবচনैः পুত্রः হচ্ছে মেন কর্তা, আর আকৃষ্টবান হচ্ছে মেন ক্রিয়াপদ। ঠিক আছে, আকৃষ্টবান এখানে কি প্রত্যয় আছে, কে বলতে পারবেন? তবুতু তাই স্যার, এখানে তবুতু তাই আছে। স্যার কেটে যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখুন পুত্রাহ আকৃষ্টবান। ঠিক আছে, পুত্রাহ আকৃষ্টবান, মেন কথা হচ্ছে পুত্রাহ, তার ক্রিয়াপদ হচ্ছে আকৃষ্টবান। পুত্রাহ কিম আকৃষ্টবান, পুত্রাহ কিম আকৃষ্টবান। লঘু বয়স উহুম, উহুম, মাতরম মাতারাহ। মাতরম উহুম, ভালো করে ভাবুন। বাক্যে চাতুরিয়ে না। কিম কিম কি কি বা কাকে কাকে আকৃষ্ট করেছিলেন? মাতারাহা, মাতাদেরকে আকৃষ্ট করলেন। এখানে মাতারা হবে হয়তো মাতারাম হবে। ডবল কোটের ভিতরে আছে, ওই অংশটা এখন মানে এখানে অন্যয় পাচ্ছে না। ঠিক আছে, ওটা বলতে বলতে আকৃষ্ট করেছিলেন, কিছু একটা আকৃষ্ট করেছিলেন। দেখুন আকৃষ্টবানের আশেপাশেই হয়তো উত্তরটা থাকতে পারে, ভাবুন একটু, আমি বলবো সর্বা না। সর্বাসান নো নো, মনঃ মানাহ মনঃ মানাহ। হুম, মনঃ মনঃ আকৃষ্টবান, পুত্রাহ মনঃ আকৃষ্টবান। ওনার যে পুত্র ছিলেন তিনি মন আকৃষ্ট করেছিলেন। কাদের মন আকৃষ্ট করেছিলেন? সর্বাসাম মনঃ, মানে ওখানে যতজন নারী ছিলেন সকলের মন আকৃষ্ট করেছিলেন। কথম বা কেনা, বাক তখন বলা হচ্ছে বাক বাক চাতুর্যেন।
বাল বচনৈহি, বাল বালস্বরূপ বচনের দ্বারা, আর কি বাক চাতুর্যেন। কিরকম বাক চাতুর্য? ইতি বদন একৈকামপি পশ্যন বাক চাতুর্যেন সর্বাসাম মনঃ আকৃষ্টবান। ওই যে ডবল কোটের মধ্যে যে অংশটা আছে ওটা বলতে বলতে একে একে সবাইকে দেখতে দেখতে সবার মন বাক কৌশলের দ্বারা বা বাক চাতুর্যের দ্বারা আকৃষ্ট করেছিলেন। কে করেছিলেন? ওনার যে ওই বলয় বিক্রয়কের যে পুত্র ছিলেন তিনি। ঠিক আছে, কিভাবে? নিজের বাল সুলভ বচনের দ্বারা। ঠিক আছে, সে কিরকম ছিল? লঘু বয়স্কাহা, অর্থাৎ অল্প বয়স্ক। ঠিক আছে, বয়স্ক আমরা বাংলাতে বলি, আসলে কিন্তু বয়স্ক হচ্ছে সংস্কৃত শব্দ। ঠিক আছে, লঘু বয়স্কাহা তস্য পুত্রাহ বালবচনৈঃ একৈকাম अपि পশ্যন বাকচাতুর্যেন সর্বাসাম মনঃ আকৃষ্টবান। তার যে সেই অল্প বয়স্ক পুত্র ছিলেন তিনি নিজের বালসুলভ বচনের দ্বারা একে এক একজনকে দেখতে দেখতে বাক চাতুর্যের দ্বারা বা বাক কৌশলের দ্বারা সকলের মনকে আকৃষ্ট করেছিলেন। আর কিভাবে করেছিলেন? কিছু কথা বলতে বলতে। কি বলেছিলেন সেটা হচ্ছে ওই ডবল কোটের মধ্যে আছে। আগাচ্ছন্তু মাতারাহা। মাতারাহা এটা কি? তাহলে আমি এর আগেই বললাম মাতারাহা এটা কি? স্ত্রীলিঙ্গ সম্বোধন। সম্বোধন করছে। মাতৃ শব্দের আহ, বহুবচনের মাতৃ শব্দের সম্বোধন। স্ত্রীলিঙ্গ সম্বোধনের বহুবচন। বহুবচন। ঠিক আছে, তাহলে আগাচ্ছন্তু মাতারাহা, হে মাতৃগণ আপনারা আসুন। আম্বা মাতা, আয়াম রক্তবর্ণীয়াহ বলয়ঃ ভবতি ইউজ্যতে। এই যে মা, এই যে লাল কালারের চুড়িটা আছে এটা আপনাকে ভালো লাগছে। ঠিক আছে, পশ্যতু এতৎ, এটা দেখুন। নীলবর্ণীয়ঃ তস্য ইউজ্যতে, এই যে নীল রঙেরটা আছে এটা তাকে ভালো লাগছে। ঠিক আছে, তো একজন কোনো মানে জিনিসপত্র পাড়ায় বিক্রি করতে এলে যে বিক্রি করে সে যেইভাবে বলে, মা দেখুন কিংবা কাকিমা দেখুন এটা আপনাকে ভালো লাগছে, এটা বোনকে ভালো লাগছে। ঠিক আছে, এইভাবে যে সে যে বলে, তার যে পুত্র সেও বলল, হে মা বা হে মাতৃগণ আপনারা আসুন। মা দেখুন এটা আপনার, এই যে লাল কালারের চুড়িটা এটা আপনাকে ভালো লাগছে, এটা দেখুন এই যে নীল কালারেরটা আছে এটা তাকে ভালো লাগছে। এইভাবে বলতে বলতে সকলের দিকে দেখতে দেখতে নিজের বাক কৌশলের দ্বারা সবার মন কি করলেন? আকৃষ্ট করলেন। বুঝতে পেরেছেন এটা সকলে? স্যার উচ্চতে মানে কি? হ্যাঁ, উচ্চতে ইউজিয়াতে মানে ঠিকঠাক হবে আর কি, তার হাতে এটা মানাবে। ইউজিয়াতে মানে হচ্ছে মানাবে বা মানানো। আচ্ছা, তারপর সন্দীপ বাবু আপনি বলুন তাদৃশ্যম থেকে। তাদৃশং বুদ্ধিমন্তং বাকচতুরং বাকচতুরং বালং দৃष्ट्वा राज्ञी অত্তিমব্বা বলয় বিক্রয়িকম অপৃচ্ছাৎ। তাহলে এই এরকম বাক্যে মেন, না এখন পর্যন্ত। আচ্ছা, এই বাক্যে মেন ক্রিয়াপদ কি আছে কে বলতে পারবেন? অপৃচ্ছাৎ। অপৃচ্ছাৎ। অপৃচ্ছাৎ মানে জিজ্ঞাসা করেছিলেন। প্রচ্ছ ধাতুর লং লকারের এক বচনে হচ্ছে অপৃচ্ছাৎ। আচ্ছা, কা অপৃচ্ছাৎ, কে জিজ্ঞাসা করেছিলেন? অত্তিমব্বা। অত্তিমব্বা। অত্তিমব্বা, তার বিশেষণ দেয়া আছে রাজ্ঞী। রাজ্ঞী অত্তিমব্বা অপৃচ্ছাৎ। রাজ্ঞী অত্তিমব্বা কম অপৃচ্ছাৎ, কাকে জিজ্ঞাসা করেছিলেন? বালয় বিক্রয়ম। বালয় বিক্রয়িকম। বালয় বিক্রয়িকম অপৃচ্ছাৎ। সেই যে রানী অত্তিমব্বা ছিলেন তিনি বলয় বিক্রয়ীকে জিজ্ঞাসা করেছিলেন। কেন জিজ্ঞাসা করেছিলেন? তাদৃশম বুদ্ধিমন্তম বাকচতুরম বালম দৃष्ट्वा, সেই যে বালকটা ছিল সে কিরকম ছিল? বুদ্ধিমান ছিল। আর কিরকম ছিল? বাকচতুর যুক্ত ছিল। ঠিক আছে, বাকচাতুর্য যুক্ত ছিল। তার দুটো বিশেষণ দেওয়া হলো তাহলে, বালম, বালম দৃष्ट्वा, সেই বালককে দেখে। বালকটা কিরকম ছিল? বুদ্ধিমান আর বাকচাতুর্য বা বাক নৈপুণ্য যুক্ত। সেই রকম যে বালক তাকে দেখে রানী অত্তিমব্বা বলয় বিক্রয়ীকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন?
পড়বো। হ্যাঁ পড়ুন। एतं बालम आत्मना सह किमर्थम आटयति भवान। হুম, এই যে বালক, এতাম বালম, এই যে বালক, একে আপনি নিজের সঙ্গে, আমি একটু আগে কি বললাম, সঙ্গে অর্থ বোঝালেই তৃতীয়া হবে। তাহলে দেখুন আত্মনা সহ, নিজের সঙ্গে, এখানে সহ যেহেতু আছে বা সঙ্গে অর্থ আছে, সেই জন্য আত্মনা এখানে কি হলো, তৃতীয়া হলো। তাহলে এই যে বালক, একে আপনি নিজের সঙ্গে কিমার্থম, কেন আটয়তি, কেন নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এই যে ভালো, এ খুব বুদ্ধিমান, এ খুব বাকচাতুর্যুক্ত, তাহলে তা সত্ত্বেও কেন তুমি একে নিজের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ঠিক আছে, এটা কে জিজ্ঞাসা করলেন? রানী অত্তিমাব্বা জিজ্ঞাসা করলেন। তারপর কি বললেন? স্যার আত্মানাটা কি শব্দ? কি বলুন? আত্মানা, আত্মান শব্দ, মেন শব্দ হচ্ছে আত্মান, যেমন আত্মা। কর্মণ শব্দ হয় সেরকম আত্মান, তার তৃতীয়ার এক বচনে হচ্ছে আত্মনা। তারপর কি বললেন? पाठशालां प्रति किमर्थम अयं न पश्येत् হুম, इति। ইতি, একে আপনি কেন পাঠশালার প্রতি পাঠাচ্ছেন না। মানে ধরুন কোনো পাড়ায় একজন কোনো বিক্রেতা এসেছে, তার ছেলে খুব বুদ্ধিমান, পাড়ায় হয়তো কোনো এক সহৃদয় ব্যক্তি আছেন, তিনি দেখলেন, দেখে বুঝলেন যে সেই ছেলের মধ্যে প্রতিভা আছে, তাহলে কি বলবেন তার পিতাকে বা তার বাবাকে? কি বলবে যে আপনি আপনার ছেলেকে কেন এইভাবে নিয়ে নিয়ে ঘুরিয়ে বেরিয়ে ওর যে প্রতিভা আছে সেটাকে নষ্ট করছেন, ওকে বিদ্যালয়ে পাঠান, ভালো পড়াশোনা করান, তাহলেও ভালো হবে, এরকম বলে না? রাজ্ঞী সেটাই বলছে যে এই যে বালক, একে নিজের সঙ্গে নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন আপনি, পাঠশালার প্রতি কেন পাঠাচ্ছেন না। ঠিক আছে, এটা জিজ্ঞাসা করলেন। কে জিজ্ঞাসা করলেন? রানী অত্তিমাব্বা বলয় বিক্রয়কে জিজ্ঞাসা করলেন। কেন করলেন? সেই বুদ্ধিমান বাকচতুর্যুক্ত ছেলেকে দেখে। ঠিক আছে, স্যার অয়ম মানে? আয়াম মানে হচ্ছে এনাকে বা একে, আমরা একে বলি একে। ঠিক আছে, আচ্ছা তারপর মণি ম্যাডাম আপনি পড়ুন আম্বা থেকে। হ্যাঁ স্যার, ওয়েটই করছিলাম, বলছি স্যার। হুম, अम्ब अहम अस्मि निर्धनः হুম। मम आर्थिकस्थितिः अति नितरां दुर्बला। আচ্ছা আচ্ছা, প্রথম বাক্যটা দেখি। আম্বা আহাম अस्मि নির্ধনः। এখানে অম্বা যে আছে এটাও হচ্ছে আপনার সম্বোধনবাচক। সম্বোধনের এক বচন আছে। ঠিক আছে, অম্বা, হে মাতা, আহাম अस्मि নির্ধনः। নির্ধন মানে হচ্ছে ধনরহিত বা গরিব, আমি হলাম গরিব। ঠিক আছে, তারপর মামা আর্থিকা স্থিতিহি अस्ति নিতরাম দুর্বলা। নিতরাম মানে হচ্ছে অত্যন্ত, নিতরাম হইতে হচ্ছে একটা অব্যয়। ঠিক আছে, নিতরাম দুর্বলা মানে হচ্ছে আমার আর্থিক পরিস্থিতি অত্যন্ত দুর্বল। এখানে দেখুন আর্থিক স্থিতি, তার বিশেষণ হচ্ছে দুর্বল। এবার আর্থিক স্থিতি এটা হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য দুর্বল শব্দ থেকে কি হয়েছে, স্ত্রীলিঙ্গের প্রথমার এক বচন হয়েছে। এমন নয় যে দুর্বলম কিংবা দুর্বলাহ বলা হলো, বলা হয়নি। কারণ কি? কারণ আর্থিক স্থিতিহি এটার বিশেষণ হচ্ছে দুর্বলা, যেহেতু আর্থিক স্থিতিহি এটা হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য দুর্বলা এখানেও হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের প্রয়োগ করা হলো। ঠিক আছে, মামা আর্থিক স্থিতিহি, আমার আর্থিক পরিস্থিতি অত্যন্ত দুর্বল। তারপর গৃহে সদস্যাः বহবः। গৃহে বহবহ সদস্যাः, ঘরেতে বা বাড়িতে অনেক সদস্য আছেন। তারপর अतः एतं पाठशालां प्रति प्रेषयितुं न पारयामि अहम् হুম, इति अवदत् सः वलय विक्रयकः। বিক্রয়িকাহ। विक्रयकः। হুম, তাহলে সেই বিক্রয়ী বললেন। অবদাত হচ্ছে মেন ক্রিয়াপদ, কাহা অবদাত, বলয় বিক্রয়িকাহ অবদাত, সাহা বলয় বিক্রয়িকাহ অবদাত। সেই যে বলয় বিক্রয়ক ছিলেন তিনি বললেন। কি বললেন? যে আমি হলাম অত্যন্ত গরিব,
আমার আর্থিক পরিস্থিতি অত্যন্ত দুর্বল, বাড়িতে অনেক সদস্য আছে। আতাহা, আতাহা এটার অর্থ হচ্ছে সেই জন্য, যেহেতু এই কারণগুলো আছে সেই জন্য এতম পাঠশালাম প্রতি। একটু আগে নুপুর ম্যাডাম আপনি জিজ্ঞাসা করলেন যে আয়াম মানে কি। আয়াম মানে হচ্ছে এই যে বা ইনি। ইনিটা আমরা মানে সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করি, ঠিক আছে, কিন্তু আহ, এই এই যে এটা হলো আমার পুত্র, আমরা যখন কাউকে বলি যে এই যে আমার পুত্র, ঠিক আছে, তো এই যে এটা বলার জন্য আয়াম। আচ্ছা, এবার হচ্ছে একে, মানে এই যে আমার পুত্র, একে একটু প্রসাদ দিন, এই যে একে বললেন, এটা হচ্ছে কর্ম অথবা দ্বিতীয়ার এক বচন, ঠিক আছে, তার জন্য কি প্রয়োগ করা হয়, এতম, ঠিক আছে। এটা হচ্ছে আমার পুত্র, এতম পাঠশালাম প্রতি প্রেষয়িতুম না পারয়ামি, ঠিক আছে, আমি একে পাঠশালাতে পাঠাতে পারিনি। কেন পারিনি? যেহেতু আগে যে কারণগুলো বলা হয়েছে সেগুলো আছে, যে আমি হলাম গরিব, বাড়িতে অনেক সদস্য আছে, ঠিক আছে, আর্থিক পরিস্থিতি দুর্বল, তাই আমি একে পাঠশালাতে পাঠাতে পারিনি। এটি কে বলেছিল? সেই যে বলয় বিক্রয়িক ছিলেন তিনি বলেছিলেন। আচ্ছা, তারপর নকুল ম্যাডাম করুন। तदा राज्ञी अवदत् भवान् यदि अङ्गीकरोति तर्हि एतस्य बालस्य शिक्षणव्यवस्थायाम् उत्तरदायित्वम् अहं निर्वक्ष्यामि इति। তদা রাজ্ঞী অবদৎ, এটা হচ্ছে একটা বাক্য, তারপর একটা হচ্ছে একটা বাক্য, ঠিক আছে। তাহলে অবদৎ হচ্ছে এটা মেন ক্রিয়াপদ, অবদৎ হচ্ছে বদ ধাতুর লং লকার প্রথম পুরুষের এক বচন। আচ্ছা, তো কা অবদৎ, রাজ্ঞী অবদৎ, রানী বলেছিলেন। রানী কি বলেছিলেন? ভবান ইয়দি অঙ্গীকারতি, মানে হচ্ছে অঙ্গীকারতি মানে হচ্ছে আপনি যদি অঙ্গীকার করেন বা স্বীকার করেন, ঠিক আছে, আপনি ভবান ইয়দি অঙ্গীকারতি, আপনি যদি স্বীকার করেন, তারহি, ইয়দি তারহি, যদি তাহলে বলা হয়, তাহলে ইয়দি তারহি, তারহি মানে হচ্ছে তাহলে, আপনি যদি স্বীকার করেন তাহলে एतस्य बालस्य शिक्षणव्यवस्थायाः उत्तरदायित्वम् अहं निर्वक्ष्यामि। এখানে মেন ক্রিয়াপদ কি বাক্যে? নির্বক্ষ্যামি। নির্বক্ষ্যামি অর্থাৎ বহন করব, ঠিক আছে। কাহা নির্বক্ষ্যতি, বা কে বহন করবে? আমি বহন করব, সেই জন্য আহম নির্বক্ষ্যামি। আহম যেহেতু উত্তম পুরুষ, সেই জন্য নির্বক্ষ্যামি এখানেও উত্তম পুরুষ হল, ঠিক আছে। আহম নির্বক্ষ্যামি, আহম কিম নির্বক্ষ্যামি, আহম কিম নির্বক্ষ্যামি। बालस्य शिक्षणव्यवस्थायाः। হুম, কি 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 বহন করব? আপনি তো ওগুলো সব ষষ্ঠী বলছেন, ষষ্ঠীর অর্থ কি কর্ম বা দ্বিতীয় অর্থ আসতে পারে? दायित्व, হ্যাঁ, उत्तरदायित्व। উত্তরদায়িত্বম, আহম উত্তরদায়িত্বম নির্বক্ষ্যামি, আমি উত্তরদায়িত্বকে বহন করব। কিসের উত্তরদায়িত্ব? তখন এই উত্তরগুলো আসবে। শিক্ষণ ব্যবস্থায়াহ উত্তরদায়িত্বম, শিক্ষা ব্যবস্থার যে উত্তরদায়িত্ব আছে সেটা আমি বহন করব। কার কার শিক্ষা ব্যবস্থার উত্তরদায়িত্ব বহন করব? বালস্য শিক্ষণ ব্যবস্থায়াহ উত্তরদায়িত্বম আহম নির্বক্ষ্যামি। আপনি যদি অঙ্গীকার করেন তাহলে এই বালকের শিক্ষা ব্যবস্থার যে উত্তরদায়িত্ব সেটা আমি বহন করব। এটা কে বলেছিল? রানী বলেছিলেন। তারপর স্যার এখানে উত্তরটা কি হিসেবে দিচ্ছে? উত্তর মানে হচ্ছে পরবর্তী যে দায়িত্ব, মানে ভার সমস্তটা। উত্তর মানে হচ্ছে পরবর্তী, ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, বলয় তারপর করুন। বিক্রয়িকः, না আমি পড়বো না অন্য কেউ পড়বেন? হ্যাঁ হ্যাঁ, আপনি করুন। বলয় বিক্রয়িকः एतं प्रस्तावं सहसा अङ्गीकृतवान्।
কৃতবান। হুম, অঙ্গীকৃতবান। এখানে দেখুন লং লকারে প্রয়োগ করলো না, দবতু প্রত্যয়ে প্রয়োগ করলো কিন্তু। ঠিক আছে, তাহলে সেই যে বলয় বিক্রয়ক তিনি অঙ্গীকার করেছিলেন। আচ্ছা, অঙ্গীকৃতবান হচ্ছে মেন ক্রিয়াপদ। ঠিক আছে, তহ অঙ্গীকৃতবান, কহ অঙ্গীকৃতবান, বলয় বিক্রয়িকঃ। বিক্রয়িকঃ। বলয় বিক্রয়িকঃ অঙ্গীকৃতবান। বলয় বিক্রয়িকঃ হচ্ছে পুংলিঙ্গ শব্দ, সেই জন্য কৃতবান এখানে ভগবত শব্দের মতো রূপ হলো কিন্তু। ঠিক আছে, অঙ্গীকৃতবান, অঙ্গীকৃতবাদ হচ্ছে মেন শব্দ, তার প্রথমার একবচনে হচ্ছে অঙ্গীকৃতবান। বলয় বিক্রয়িকঃ অঙ্গীকৃতবান। বলয় বিক্রয়িকঃ কিম অঙ্গীকৃতবান? প্রিয়াঙ্কা ম্যাডাম। प्रस्तावम। প্রস্তাবম অঙ্গীকৃতবান। কি কোন প্রস্তাব? এই যে প্রস্তাব, এতম প্রস্তাবম, অর্থাৎ পূর্ব বাক্যে যে প্রস্তাবটা রানী দিলেন, সেই যে প্রস্তাব, সেই প্রস্তাবকে বলয় বিক্রয়িক গ্রহণ করলেন বা অঙ্গীকার করলেন। কিভাবে? সহর্ষম, অর্থাৎ আনন্দের সহিত বলয় বিক্রয়িক সেই যে আগের যে প্রস্তাবটা ছিল রাজা এই রানী, সেই প্রস্তাবটা গ্রহণ করলেন। তারপর বালকः अपि एतस्मात् सन्तुष्टः जातः। আচ্ছা, সন্দীপ বাবু বলুন, আপনি কি বলবেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল, হুম এতং প্রস্তাবং সহর্ষম অঙ্গীকৃতবান, হুম এখানে সহর্ষম কেন হলো? সহর্ষম এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস বলে একটা সমাস আছে, সেই ও সমাসের দ্বারা নিষ্পন্ন শব্দ অব্যয়ী হয়ে যায়। ঠিক আছে, তাই সহর্ষম এটা আপনি অব্যয়ী বলতে পারেন, এটা কারো বিশেষণ আচ্ছা নয়। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, তারপর বালকः अपि एतस्मात् सन्तुष्टः जातः। ঠিক আছে, জাতः এখানে ই প্রত্যয় আছে, ত প্রত্যয় আছে। ঠিক আছে, তাহলে কহ জাতः, বালকः জাতः। বালকः कीदृशः जातः? सन्तुष्टः जातः। বালক সন্তুষ্ট হলেন। কেন? কেন? এতস্মাৎ মানে হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যেই যেই ঘটনাগুলো ঘটলো এর দ্বারা বা এর থেকে হেতু বোঝাতে পঞ্চমী করা হয়। ঠিক আছে, অর্থাৎ সর্পাৎ বিভেতি মানে সাপ দেখে ভয় পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে সাপ দেখে সাপের হেতু ভয় পাচ্ছে, সেই জন্য হেতু বোঝাতে সর্প শব্দ থেকে পঞ্চমী বিভক্তি হবে। ঠিক আছে, এখানেও এই যে জিনিসগুলো হলো, সেই জিনিসগুলো থেকে সে সন্তুষ্ট হলো। ওই বলয় বিক্রয়িকের যে ছেলে ছিল, সে এর আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো সেটা থেকে সন্তুষ্ট হলো। ঠিক আছে, তাহলে বালকः अपि एतस्मात् सन्तुष्टः जातः। তারপর ततः उत्तिमव्यया उत्तमे गुरुकुले बालकस्य अध्ययनाय व्यवस्था परिकल्पिता। আচ্ছা, এটা কি প্রত্যয়ান্ত শব্দ আর কোন বাচ্চা আছে বলুন, আপনারা বলুন। আমি একটু হিন্টস দিতে পারি, এতক্ষণ পর্যন্ত অত্তিমাব্বা করে এসেছি, এখানে কিন্তু অত্তিমাব্বয়া আছে। স্যার ইয়ে আছে, এটা এটা কর্মবাচ্যে আছে স্যার। কর্মবাচ্যা আছে। কোন প্রত্যয়ান্ত শব্দ? প্রত্যয়। স্বপ্রত্যয়ান্ত শব্দ। স্বপ্রত্যয়ান্ত শব্দ যেহেতু কর্ম নিতে হয়, তাহলে কর্তা তৃতীয়া আছে, কর্ম প্রথমাতে আছে। আচ্ছা, এখানে তাহলে কর্ম কোনটা ভাবুন এবার? ব্যবস্থা। ব্যবস্থা। সেটা অনুযায়ী স্বপ্রত্যয়ান্ত শব্দ পরিকল্পিত, সেটাও হয়েছে ব্যবস্থা, যেহেতু হচ্ছে স্ত্রীলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, প্রথমার একবচন, তাই পরিকল্পিতা এখানেও কি হলো? আকারান্ত স্ত্রীলিঙ্গর প্রথমার একবচন হলো। ঠিক আছে, অত্তিমাব্বয়া ব্যবস্থা পরিকল্পিতা। কিসের জন্য ব্যবস্থা পরিকল্পনা করেছিলেন? তস্मै প্রয়োজনায়, অধ্যয়নায়, অত্তিমাব্বয়া অধ্যয়নায় ব্যবস্থা পরিকল্পিতা। কস্য অধ্যয়নায়? বালকস্য। বালকस्य অধ্যয়নায় ব্যবস্থা পরিকল্পিতা। কুত্র? তস্মিन् গুরুকুল। উত্তমে গুরুকুলে। ঠিক আছে, তাহলে দেখুন, আমরা যদি পার্ট পার্ট এক একটা প্রশ্ন ধরে ধরে কোনো বাক্য দেখি,
তাহলে সেই বাক্য খুবই সহজ, ঠিক আছে। কিন্তু যদি আপনি হঠাৎ মানে কোনো একটা কিছু ধরে বাক্য রচনা করতে শুরু করেন তাহলে কিন্তু কঠিন। তাহলে আমাদের মেন সবসময় টার্গেট রাখতে হবে কি, বাক্যে যে মেন ক্রিয়াপদ সেটাকে খুঁজে সবার প্রথম বার করতে হবে, তবেই আপনি বাক্য রচনা ঠিকঠাক করতে পারবেন, ঠিক আছে। তাহলে সেই অত্তেমাব্বা কি করলেন, একটা ভালো গুরুকুলে বালকটির অধ্যয়নের জন্য ব্যবস্থা পরিকল্পিত করলেন। তারপর করুন নুপুর ম্যাডাম। হ্যাঁ স্যার। गच्छता कालेन श्रद्धया पठन् सः श्रेष्ठः कविः जातः। হ্যাঁ, এখানে ষোড়শী প্রত্যয়ন্ত দুটো শব্দ আছে, কি কি কে বলতে পারবেন? পাঠান আছে, পাঠান একটা, আর গচ্ছতা। গচ্ছতা হচ্ছে আর একটা। যেহেতু কালে না এটা হচ্ছে পুংলিঙ্গ তৃতীয়ার একবচনে আছে, তাই গচ্ছাত এটা হচ্ছে মেন শব্দ, তার পুংলিঙ্গের তৃতীয়ার একবচনে হচ্ছে গচ্ছতা। গচ্ছতা কালেনা শ্রদ্ধয়া পঠন তাহা শ্রেষ্ঠঃ কবিঃ জাতঃ। এখানে প্রথম যে গচ্ছতা আছে এটা হচ্ছে কালের বিশেষণ, যেহেতু কাল তৃতীয়ার একবচনে আছে তাই গচ্ছতা ওখানেও হচ্ছে তৃতীয়ার একবচনে হলো। আর পঠন এটা হচ্ছে কবির বিশেষণ, কবি যেহেতু পুংলিঙ্গের প্রথমার একবচনে আছে তাই পঠন এখানেও কি হলো, প্রথমার একবচন হলো, ঠিক আছে। তাহলে গচ্ছতা কালেনা মানে আস্তে আস্তে, সময়ের সাথে সাথে বা সময় যেতে যেতে, শ্রদ্ধয়া পঠন শ্রদ্ধার সহিত পড়তে পড়তে, সাহা শ্রেষ্ঠঃ কবিঃ জাতঃ সেই যে বালকটা ছিল সেই বালকটা একটা উত্তম কবি হয়ে উঠেছিল, ঠিক আছে। তারপর सः एव महाकविः रत्नः इति রত্নঃ নয়, রন্নঃ। रन्नः इति कन्नड साहित्यलोके ख्यातिं गतः। তাহলে সাহা এবা মানে যে পড়েছিল সেই মহাকবিঃ রন্নঃ ইতি কন্নড় সাহিত্য লোকে খ্যাতিম গতঃ মানে কন্নড় ভাষায় যে সাহিত্য জগৎ আছে সেই সাহিত্য জগতে মহাকবিঃ রন্নঃ, যেমন আমাদের এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মহাকবি কালিদাস, সেই রকমই কন্নড় সাহিত্যে মহাকবি রন্ন বলে একজন আছেন, সেই মহাকবি রন্ন রূপে প্রসিদ্ধ হয়েছিলেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা কন্নড় কবির জীবন বৃত্তান্ত আর কি, তিনি কিভাবে নিজের পূর্বকাল থেকে কবি হয়ে উঠেছিলেন সেটা এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে মেনলি হচ্ছে আপনাদের এখানে যেটা আমি পড়তে বললাম তার মেন কারণ হচ্ছে লং লকারের যে বিকল্প প্রয়োগের যে একটা উপায় স্ম যোগ করে সেটার জন্য। দ্বিতীয়ত পড়তে বলেছিলাম কিছু ত্বয়া প্রত্যয়ান্ত তমন প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ আছে, তার থেকে বেশি করে পড়তে বলেছিলাম তার মেন কারণ হচ্ছে এখানে বিশেষ্য বিশেষণ ভাবটা প্রচন্ড পরিমাণে আছে, ঠিক আছে। কখন তৃতীয়া হচ্ছে, কখনো প্রথমা হচ্ছে, ঠিক আছে, কখন চতুর্থী হচ্ছে। আপনারা যদি বাক্যর মেন ক্রিয়াপদ ধরে আমি যেইভাবে প্রশ্ন করে করে কারক বিভক্তি নির্ণয় করা শিখিয়েছি সেইভাবে করেন তাহলে এগুলো অতি সহজেই আপনারা করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনারা যদি হুট করে একটা কিছু ধরে নিয়ে সেটা থেকে কারক বিভক্তি বাক্যের নির্ণয় করতে যান তাহলে কিন্তু প্রচন্ড অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে এই গল্পটা পড়ে আপনাদের কেমন লাগলো? খুব ভালো ভালো লাগলো লেগেছে। স্যার। এটা যদি একটু আমাদের দিয়ে দেন গ্রুপে তাহলে আমরা একটু নিজেরা প্র্যাকটিস করতে পারবো আরো। অবশ্যই দেবো, অবশ্যই দেবো। 1 মিনিট একটু হোল্ড করুন আপনারা, 1 মিনিট। শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ আর স্যার। এখানে আরেকটা মানে এই গল্পটা আরেকটা পড়তে বলার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিছু নতুন শব্দের সঙ্গে প্রয়োগ হলো, যেমন হচ্ছে এই
বলয় বিক্রয়িকাহা, ঠিক আছে। তারপর হচ্ছে আহ, বাণিজ্যায়, বাণিজ্যটা আপনারা সকলেই জানেন। বৃষভ শকটম মানে হচ্ছে গরুর গাড়ি, ঠিক আছে। তারপর হচ্ছে রাগনি। রাজ্ঞী, রানী। রাজ্ঞী এটা আমি আপনাদের আগেও বলেছি। তারপর হচ্ছে বর্ণময় শব্দ, অর্থাৎ নানান রঙি রঙিন, ঠিক আছে। আমরা যে বলি স্যার নানান রং। স্যার বলুন। রাগিটা মানে মূল শব্দ কি? রাজ্ঞী মেন শব্দই হচ্ছে রাজ্ঞী, নদী শব্দের মতো রূপ হয়, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে লঘু বয়স্কাহ মানে অল্প বয়স্ক, তার জন্য লঘু বয়স্কাহ, ঠিক আছে। তারপর হচ্ছে বাক চাতুর্য, এটা তো সবার প্রথমে আপনাদের প্রথমেই ধরা হয়েছিল। তারপর হচ্ছে উম, স্যার দায়িত্ব। তাবতা মানে কি বলেছিলেন? কি কি? তাবতা লঘু বয়স। তাবত মানে যতক্ষণ তিনি উচ্চস্বরে ডেকে বাইরের লোকগুলো এসে ওগুলো দেখছিল, ততক্ষণ মানে সেই সময়ই আর কি, মানে যেই সময়ে তার পিতা এই জিনিসগুলো করছিল, যে মায়েদেরকে, সমস্ত মায়েদেরকে ডেকে তাদেরকে নানান রকম বর্ণের যেই সমস্ত বলয় সেগুলো দেখাচ্ছিলেন, ঠিক সেই সময়ের মধ্যেই তার যে পুত্র সেও মানে বাবাকে দেখে উদ্বুদ্ধ হয়ে যে বাবা মহিলাদের দেখাচ্ছেন, ততক্ষণ তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাকি, সবাইকে একটু আকৃষ্ট করি, ঠিক আছে। এই ভেবে সেই সময়ের মধ্যেই মানে ওই সময়েতেই তার যে পুত্র সেও সবার মনকে আকৃষ্ট করেছিল, তার যে বাকচাতুর্যের দ্বারা, তার যে বালসুলভ বচনের দ্বারা সবাইকে আকৃষ্ট করেছিলেন, ঠিক আছে স্যার। ঠিক আছে। তারপর কন্নড় ভাষায় রন্ন বলে যে একটা মহাকবি আছে, এটা আপনাদেরও জানা ছিল না, আমারও জানা ছিল না, এটা একটা জানা হলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকের গল্পে কিছু সামারি। আর এটা কেন পড়তে বললাম আপনাদের, তার কিছু কারণ। এরপর আমি আপনাদের বললাম যে আমরা লকার নিয়ে একটা জিনিস দেখব, ঠিক আছে। তো সেটা দেখা যাক এবার একটুখানি। গল্প পড়তে ভালো লাগে তো আপনাদের নাকি? হ্যাঁ স্যার খুব ভালো লেগেছে। গল্প গল্প পড়ে পড়ে যত ভালোভাবে গল্প পড়ে পড়ে অভ্যাস করবেন, তত তাড়াতাড়ি মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি। এখানে আপনাদের কিছু কিছু জিনিস জানা আমি আপনাদের পড়িয়েছি, কিংবা হয়তো অন্য স্যার আপনাদের পড়িয়েছেন, ঠিক আছে। আর কিছু কিছু জিনিস আসবে যেগুলো নতুন, ঠিক আছে। তো প্রথম স্লাইডে যেটা আছে এটা আমি আপনাদের পড়িয়েছি, যে সংস্কৃত বাংমায়ে পদম দ্বিবিধম, সংস্কৃত বাংমায়ে দুরকম পদ আছে, একটা হচ্ছে সুবন্তম আর একটা হচ্ছে তিঙন্তম, ঠিক আছে। সুবন্তম হচ্ছে শব্দরূপম আর তিঙন্তম হচ্ছে ধাতুরূপম, অর্থাৎ সুবন্ত হচ্ছে, আমরা সুবন্তকে শব্দরূপ বলে চিনি আর তিঙন্তকে ধাতুরূপ বলে চিনি, ঠিক আছে। শব্দাৎ সুবাদি প্রত্যয়াহ ভবন্তি, শব্দ থেকে সুব ইত্যাদি প্রত্যয় হয়, আর ধাতু থেকে তিং ইত্যাদি প্রত্যয় হয়। এরপর যেটা মেন বিষয় সেটা আসছে, সেটা হচ্ছে সুবন্ত বিষয়ে, শব্দরূপ বিষয়ে বা সুবন্ত বিষয়ে অথবা শব্দরূপ বিষয়ে আমাদের কি হয়। সুবন্তের বিষয়ে দেখুন, সুবন্ত বিষয়ে অথবা শব্দরূপ বিষয়ে আমাদের মেনলি চারটে জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে শব্দস্বরূপস্য, অর্থাৎ সেই শব্দটা কি রকম, অকারান্ত নাকি আকারান্ত, নাকি হ্রস্ব ইকারান্ত, নাকি দীর্ঘ ইকারান্ত, নাকি রিকারান্ত, নাকি একারান্ত। এই যে জিনিসগুলো, এটাকে বলা হয় শব্দের স্বরূপ। তারপর হচ্ছে সেই শব্দটা কোন লিঙ্গ, অর্থাৎ পুংলিঙ্গক শব্দ নাকি স্ত্রীলিঙ্গক শব্দ নাকি নপুংসকলিঙ্গ শব্দ। আর কি, আর হচ্ছে কারক বিভক্তি আর বচন, অর্থাৎ প্রথমার এক বচন নাকি প্রথমার দ্বিবচন, নাকি সপ্তমীর দ্বিবচন, নাকি ষষ্ঠীর বহুবচন। এই চারটে জিনিস তাহলে আমাদের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে অকারান্ত শব্দ নাকি আকারান্ত শব্দ, তারপর হচ্ছে লিঙ্গ অর্থাৎ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, আর তারপর হচ্ছে প্রথমার এক বচন নাকি দ্বিতীয়ার এক বচন, নাকি সপ্তমীর বহুবচন, নাকি ষষ্ঠীর এক বচন,
এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়। ঠিক আছে, তাহলে শব্দের ক্ষেত্রে শব্দের স্বরূপ, লিঙ্গ, কারক আর বচন অথবা বিভক্তি আর বচন। ঠিক আছে, যেমন দেখুন রামাহ ইতি আকারান্তস্য, অর্থাৎ শব্দ স্বরূপ বলা হচ্ছে। আকারান্তস্য রাম শব্দস্য প্রথমায়াহ একবচনস্য রূপম, এখানে পুংলিঙ্গক রাম শব্দের প্রথমার একবচনের রূপ। ঠিক আছে, তাহলে শব্দ বিষয়ে আমাদের মেন যে চারটে অবধার্য বিষয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এরপর ধাতু রূপের ক্ষেত্রে দেখুন, তাহলে আমরা কি দেখলাম, শব্দ থেকে সুব ইত্যাদি প্রত্যয় হয়, এটা আমি আপনাদের ছক করে আগেই দেখিয়েছি। তারপর বলা হচ্ছে ধাতু থেকে তিং ইত্যাদি প্রত্যয় হয়। ঠিক আছে, এটাও আপনারা সকলে জানেন। পরস্ময় পদ থেকে আবার 9 রকমের তিন প্রত্যয় হয়, আর আত্মনেপদ পদ থেকে 9 রকমের তিন প্রত্যয় হয়। টোটাল 18টা তিন প্রত্যয় আর 21টা সুব প্রত্যয়। এগুলো কিন্তু আমি সব আপনাদের একটা একটা করে ছক ছক করে করে দেখিয়েছি। ঠিক আছে, এবার দেখুন শব্দ রূপের ক্ষেত্রে যেমন চারটে বিষয় আমাদের মাথায় রাখতে হয়, ধাতু রূপের ক্ষেত্রেও কিন্তু আমাদের চারটে বিষয় মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে ধাতু স্বরূপ। তো শব্দের স্বরূপের ক্ষেত্রে অকারান্ত, ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত জিনিসগুলো আসছিল। ধাতু স্বরূপের ক্ষেত্রে কি আসবে, ধাতুটা পরস্ময়পদী ধাতু নাকি আত্মনেপদী ধাতু নাকি উভয়পদী ধাতু। ঠিক আছে, তারপর আসবে ক্রিয়ার কাল, অর্থাৎ লট লকার, লং লকার ইত্যাদি। তাহলে দেখুন এই যে ক্রিয়ার কালকে বোঝাবার জন্য আমাদের লকার জিনিসটা আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকের এই যে স্লাইড তার মেন একদম মেন ফোকাস। ঠিক আছে, যে লকার 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 আমরা এত লকার লকার করে চিৎকার করি, কিংবা এত লকার নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করছি, এত প্রয়োগ দেখছি। ঠিক আছে, আসলে লকারটা কি? লকারটা তাহলে কি? লকারটা হচ্ছে ক্রিয়ার কাল বোঝাবার একটা উপায়। ঠিক আছে, তারপর আর দুটো জিনিস কি, একটা হচ্ছে ধাতু স্বরূপ আর একটা ক্রিয়ার কাল দেখলাম। আর কি? পুরুষ আর বচন, অর্থাৎ উত্তম পুরুষের এক বচন নাকি মধ্যম পুরুষের দ্বিবচন নাকি প্রথম পুরুষের বহু বচন ইত্যাদি ইত্যাদি। তাহলে শব্দের ক্ষেত্রে মেন চারটে বিষয় হচ্ছে শব্দের স্বরূপ, লিঙ্গ, বিভক্তি আর বচন। আর ধাতুর ক্ষেত্রে হচ্ছে ধাতু স্বরূপ, ক্রিয়ার কাল, পুরুষ আর বচন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা সকলে বুঝেছেন। যেমন এখানে দেখুন ভবতি ইতি পরস্মৈপদী ভূধাতোঃ, ধাতুর স্বরূপ বলা হলো পরস্ময় পদ। তারপর লট লকারস্য, এই যে লট লকার এর দ্বারা কি করা হচ্ছে, ক্রিয়ার কাল বোঝানো হচ্ছে। লট লকার ক্রিয়ার কোন কালে হয় সেটা আমরা একটু পরে দেখছি, বর্তমান কালে হয়। তারপর পুরুষ আর বচন। ঠিক আছে, ভবতি ইতি পরস্মৈপদী ভূধাতোঃ লট লকারস্য প্রথম পুরুষস্য একবচনস্য রূপম। ভবতি এটা হলো ভূধাতুর লট লকারে প্রথম পুরুষের এক বচনের রূপ। ঠিক আছে, তাহলে এই স্লাইডটা সকলে বুঝেছেন? আরো কিছু প্রশ্ন? নেই, তাই তো? আচ্ছা, তারপর নেক্সট স্লাইড দেখুন। এরপর নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে, ক্রিয়ায়াহ কালহ, অর্থাৎ ক্রিয়ার কাল। এখানে কি বলা হচ্ছে, अस्माभिः साधारणतः त्रिविधः क्रियायाः कालः ज्ञायते, মানে আমরা সাধারণত তিন ধরনের ক্রিয়ার কালই জানি। একটা হচ্ছে বর্তমান কালহ, অতীত কালহ, আর একটা হচ্ছে ভবিষ্যৎ কালহ, অর্থাৎ বর্তমান কাল, অতীত কাল আর ভবিষ্যৎ কাল। এই রকম তিনটি ক্রিয়ার কাল আমরা জানি, তাই তো? আমরা সকলে এই তিনটি ক্রিয়ার কালই প্রয়োগ করতে অভ্যস্ত। সকলে একমত তো এটার সঙ্গে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর কি বলা হচ্ছে দেখুন, যে সংস্কৃতে বর্তমান কালস্য কৃতে লট লকারঃ, আমরা এই যে বর্তমান কালটা জানি তার জন্য লট লকারের প্রয়োগ করা হয়। অতীত কালস্য কৃতে লং লকারঃ, অতীত কালের জন্য লং লকার। ভবিষ্যৎ কালস্য কৃতে লিট লকারঃ চ প্রযুজ্যতে, এবং ভবিষ্যৎ কালের জন্য লিট লকারের প্রয়োগ করা হয়। তারপর কি বলা হচ্ছে, সংস্কৃতে অর্থাৎ সংস্কৃত যে ভাষা সেখানে
लट् लং লিট ইত্যাদি লকার দ্বারা ক্রিয়ায়াহ কালহ উচ্যতে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এই তিনটে লকার দেখলাম। একটা হচ্ছে লট লকার, যার অর্থ হচ্ছে বর্তমান কাল, লং লকার যার অর্থ হচ্ছে অতীতকাল, আর লিট লকার যার অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। এরপর দেখুন এখানে আমি আরো দুটো এক্সট্রা লকার যোগ করে লিখেছি, একটা হচ্ছে লং লকার, একটা হচ্ছে লিট লকার। লট লকার বর্তমানে কালে হয় সেটা আমরা দেখলাম, লং লকার আর লিট লকার এগুলো কোন অর্থে হয় সেটা আমরা দেখব। কিন্তু আপাতত দেখুন যে বলা হচ্ছে যে লট লং লিট ইত্যাদি যে সমস্ত লকার গুলো আছে এগুলোর দ্বারা ক্রিয়ার কালকে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝেছেন যে লট লকারের দ্বারা ক্রিয়ার বর্তমান কালকে বোঝানো হচ্ছে, লং লকারের দ্বারা ক্রিয়ার অতীত কালকে বোঝানো হচ্ছে, লিট লকারের দ্বারা ক্রিয়ার ভবিষ্যৎ কালকে বোঝানো হচ্ছে। সেই রকমই লং হচ্ছে একটা লকার, লিটও হচ্ছে একটা লকার। এই লকারগুলোর দ্বারাও ক্রিয়ার একটা কোনো কালকে বোঝানো হবে। সেটা কোন কাল সেটা আমরা একটু পরে দেখব, কিন্তু তার আগে দেখুন যে আমরা এগুলোকে লকার কেন বলছি। এই যে লট লং লিট তারপর হচ্ছে না, এগুলো তো আমরা সবই এখানে লিখেছি। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা লকার কেন বলছি, কারণ হচ্ছে এতেষাম সর্বেষাম अपि কেবলম লকারः লোপः ভবতি। এটা আমি লিখতে ভুলে গেছি। আচ্ছা, एतेषां सर्वेषामपि केवलं लकारः एव तिष्ठति अन्यत् सर्वं लोपं प्राप्नोति। মানে এই যে তিনটে চারটে আমি লকার আপনাদের দেখালাম এখন, লট লং লিট, এইগুলোর প্রত্যেকটারই শুধুমাত্র লকার অবশিষ্ট থাকে আর অন্য সবকিছু লোপ পায়। যেমন হচ্ছে ত্বা প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ককারের লোপ হয়ে গিয়ে শুধুমাত্র ত্বা অবশিষ্ট থাকছিল। তবতু প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সমস্ত কিছু লোপ পেয়ে গিয়ে শুধুমাত্র তবৎ অংশ অবশিষ্ট থাকছিল। সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে সমস্ত কিছু লোপ হয়ে গিয়ে শুধুমাত্র কি অবশিষ্ট থাকছিল, তাহা। সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে কি অবশিষ্ট থাকছিল, তা তা হুম, বলুন বলুন। না না, আত না স্যার? আত অংশ অবশিষ্ট থাকে। আত আত, হ্যাঁ, পাঠাত, হ্যাঁ, হ্যাঁ। গাচ্ছাত পাঠাত শ্রাবত, ঠিক আছে, ছির্মত ইত্যাদি। তাহলে সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে অত অংশ অবশিষ্ট থাকছিল। এই সমস্ত লকারগুলোর ক্ষেত্রেও সবকিছু লোপ হয়ে গিয়ে শুধুমাত্র লয়ে হসন্ত অবশিষ্ট থাকে, আর কিছু থাকে না। যেহেতু সবকটা লকারের ক্ষেত্রেই লকার অর্থাৎ ল বর্ণটা অবশিষ্ট থাকে, তাই এই লট লং লিট ইত্যাদি যত সমস্ত কিছু আছে সবগুলোকে কি বলা হয়, লকার বলা হয়। ঠিক আছে, সবগুলোকেই আমরা লকার বলতে পারি, কিন্তু এক একটা লকারের এক একটা আলাদা অর্থে অর্থে প্রয়োগ হয়, সেই অর্থগুলো আমরা একটু পরে দেখব। ঠিক আছে, তাহলে লকার কেন বলা হয় এটা আপনারা সকলে বুঝেছেন। যেহেতু প্রত্যেকটারই সমস্ত কিছু লোপ হয়ে গিয়ে শুধুমাত্র লকার অবশিষ্ট থাকে, ল বর্ণ অবশিষ্ট থাকে, তাই প্রত্যেকটাকে কি বলা হয়, লকার বলা হয়। ঠিক আছে, अतः लट् लং লিট ইত্যাদয়ः সর্বেপি লকারাः ইতি উচ্যন্তে। যেহেতু এগুলো সমস্ত কিছু লোপ হয়ে যায়, লোপ হয়ে গিয়ে শুধুমাত্র লকারটা বা ল বর্ণটা অবশিষ্ট থাকে, তাই এদের সমস্তকে লকার বলা হয়। এই স্লাইডটা সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর নেক্সট বর্তমানে লট লকার তার কিছু উদাহরণ, যেমন ধরুন রামः বিদ্যালয়ম গচ্ছতি, রাম বিদ্যালয়ে যাচ্ছে, ছাত্রও বিদ্যালয়ে বেদম পাঠতः, দুজন ছাত্র বিদ্যালয়ে বেদ পড়ছে, সেবকাः মহারাজম সেবন্তে, সেবকেরা মহারাজের সেবা করছেন, ত্বম রামম পশ্যসি, তুমি রামকে দেখছো, ইউয়ম নাটকম পশ্যথ, তোমরা দুজন নাটক দেখছো, अहम विद्यालयम गच्छामि, আমি বিদ্যালয়ে যাচ্ছি, বয়ম চলচ্চিত্রম পশ্যামः, আমরা চলচ্চিত্র দেখছি। এই সমস্তগুলোর ক্ষেত্রে গচ্ছতি, পঠতः, সেবন্তে, পশ্যসি, পশ্যথ, গচ্ছামি, পশ্যতি, এই সবগুলোর দ্বারা কি করা হচ্ছে, ক্রিয়ার বর্তমান কালকে বোঝানো হচ্ছে। আর এই বর্তমান কালটা কার দ্বারা বোঝানো হচ্ছে, লট লকারের দ্বারা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে লকার হচ্ছে সবসময় ক্রিয়ার কালের বাচক। ঠিক আছে, বর্তমান কালের বাচক হচ্ছে লট লকার,
এরকম অতীতকালের বাচক হচ্ছে লং লকার, সেটা আমরা দেখব। লিট লকার হচ্ছে ভবিষ্যৎকালের বাচক। তাহলে দেখুন এখানে যেহেতু বর্তমান কালকে বোঝানো হচ্ছে, আর এই সেই বর্তমান কাল লট লকারের দ্বারা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তারপর অতীতার্থে লং লকার, যেমন হচ্ছে রামः বিদ্যালয়ম অগচ্ছত, ছাত্র বিদ্যালয়ে বেদম অপঠতাম। রাম বিদ্যালয়ে গিয়েছিল, দুজন ছাত্র বিদ্যালয়ে বেদপাঠ করেছিল। সেবকেরা মহারাজের সেবা করেছিলেন। তুমি রামকে দেখেছিলে, তোমরা দুজন নাটক দেখেছিলে। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আমরা চলচ্চিত্র দেখেছিলাম। তাহলে এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোর দ্বারা, সমস্ত বাক্যগুলোর দ্বারাই কি হচ্ছে, ক্রিয়ার অতীতকাল অর্থ বোঝানো হচ্ছে। আর সেই অতীতকালটা কার দ্বারা বোঝানো হচ্ছে, লং লকারের দ্বারা। ঠিক আছে, লং লকারের দ্বারা ক্রিয়ার যে অতীতকাল, সেই অতীতকালকে বোঝানো হচ্ছে। তাহলে অতীতকাল অর্থে লং লকারের প্রয়োগ হয়। তারপর হচ্ছে ভবিষ্যৎকাল অর্থে লিট লকার, যেমন রামः বিদ্যালয়ম গমিষ্যতি, রাম বিদ্যালয়ে যাবে। ছাত্র বিদ্যালয়ে বেদম পঠিষ্যতः, দুজন ছাত্র বিদ্যালয়ে বেদ পড়বে। সেবকাः মহারাজম সেবিষ্যন্তে, সেবকেরা মহারাজের সেবা করবেন। ত্বম রামম দ্রক্ষ্যসি, তুমি রামকে দেখবে। यूयं नाटकं द्रक्ष्यथ, তোমরা নাটক দেখবে। अहं বিদ্যালয়ম গমিষ্যামি, আমি বিদ্যালয়ে যাব। বলম বয়ম চলচ্চিত্রম গমিষ, এটা দ্রক্ষ্যামः হবে, ভুল করে গমিষ্যামः লিখে দিয়েছি, আমরা চলচ্চিত্র দেখব। ঠিক আছে, তাহলে এই সমস্ত বাক্যগুলোতে ভবিষ্যৎকালকে বোঝানো হচ্ছে। প্রতিটা বাক্যের দ্বারা ভবিষ্যৎকালকে বোঝানো হচ্ছে, আর এই ভবিষ্যৎকাল লিট লকারের দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে দেখুন প্রতিটা বাক্যের যে ক্রিয়ার কাল, সেটা কোনো না কোনো একটা লকারের দ্বারা বোঝানো হচ্ছে। এরপর বর্তমান কালকে বোঝাবার জন্য লট লকারেরই প্রয়োগ করা হচ্ছে। তারপর হচ্ছে অতীতকালকে বোঝাবার জন্য লং লকারেরই প্রয়োগ করা হচ্ছে। আর ভবিষ্যৎকালকে বোঝাবার জন্য লিট লকারেরই প্রয়োগ করতে হচ্ছে। এতটুকু সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার। হুম। কারো কিছু প্রশ্ন এখানে? প্রশ্ন নেই, তাই তো? তাহলে আমরা নেক্সট স্লাইড দেখি। এরপর হচ্ছে আমরা তো সাধারণত এই যে লট লকার, লং লকার আর লিট লকার 1, 4 আর 6 এই সমস্ত লকার দেখতে অভ্যস্ত। 1, 4 আর 6, ঠিক আছে, 1, 4 আর 6 এগুলো দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু এছাড়াও সংস্কৃতে আরো 7টা লকার আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে লিট লকার, একটা হচ্ছে লুট লকার, লোট লকার, বিধিলিং লকার, আশির লিং লকার, লুং লকার আর লিং লকার। এই হচ্ছে সংস্কৃতের 10টা লকার। লট, লিট, লুট, লিট, লোট, লং, বিধিলিং, আশির লিং, লুং আর লিং। এগুলো হচ্ছে সংস্কৃতে 10টা লকার। এছাড়াও একটা লকার হয়, সেটা হচ্ছে লেট লকার, যেটা আমরা লোকে প্রয়োগ করি না, সেটা শুধুমাত্র বেদেই প্রযুক্ত হয়। তাই সেই লকার নিয়ে অত বেশি ভাবনা চিন্তাও করা হয় না। ঠিক আছে, ওটা লেট লকারকে নিয়ে বৈদিক ব্যাকরণে বিশেষ ভাবনা চিন্তা করা হয়েছে। এখানে লেট লকারকে নিয়ে সেরকম চিন্তা ভাবনা করা হয়নি। ঠিক আছে, তাহলে সংস্কৃতের 10টা লকার কি কি সবাই একবার বলুন। লট, লিট, লুট, লুট, লোট, লং, বিধিলিং, আশিরলিং, রুট আর রিং। লাস্টেরটা পড়তে পারছি না, একটু বড় করে এগুলো হচ্ছে রিং। লাস্টেরটা হচ্ছে বিধিলিং, আশিরলিং আর লুং আর লিং। ঠিক আছে, এই হচ্ছে তাহলে 10টা লকার। এরপর আমরা দেখেছি যে লট লকারের বর্তমান কাল অর্থ, লং লকারের অতীত কাল অর্থ, আর লিট লকারের হচ্ছে ভবিষ্যৎ কাল অর্থ। সেরকমই বাকি যে লকারগুলো আছে সেই লকারগুলোর অর্থ কি, ঠিক আছে, সেটা আমাদের এখন দেখতে হবে। তো তার জন্য বলা হচ্ছে, কি বলা হচ্ছে দেখুন,
যে দশসু লকারেষু লট লিট লুট লিট লং লুং ইতি অনেন লকার ষটকেনা, অর্থাৎ এই যে ছটা লকার অর্থাৎ লট লকার, লিট লকার, লুট লকার, লিট লকার, লং লকার আর লুং লকার, এই যে ছটা লকার আছে, এই ছটা লকারের দ্বারা ক্রিয়ায়াহ কালাহ अवशिष्टेन लोट विधिलिंग आशीर्लिंग लिंग इत्यादि लकार चतुष्टयेन ক্রিয়ায়াহ দশা চ বোধ্যতে। তাহলে প্রথম যে ছটা লকার অর্থাৎ লট লিট লুট লিট লং লুং, এই যে ছটা লকার এর দ্বারা ক্রিয়ার কাল, আর অবশিষ্ট যে চারটে লকার অর্থাৎ লোট লকার, বিধিলিং লকার, আশ্রিলিং লকার আর লিং লকার, এর দ্বারা হচ্ছে লকারের দশা অর্থাৎ লকারের অবস্থা বোঝানো হয়। ঠিক আছে, एतेषां लकाराणां प्रायः समानः अर्थः स्वीक्रियते किन्तु तेषां अर्थे सूक्ष्मः भेदः अस्ति। কি বলা হচ্ছে যে প্রায় সমস্ত লকারেরই অর্থ একই রকম। ঠিক আছে, প্রায় নয়, মানে কিছু কিছু লকারের অর্থ একই রকম, কিন্তু সে তার মধ্যেও কিছু সূক্ষ্ম ভেদ থাকে, লকারের অর্থে কিছু সূক্ষ্ম ভেদ আছে। ঠিক আছে, তাহলে এই যে ছটা লকার এর দ্বারা ক্রিয়ার কাল, আর অন্তিম যে চারটে লকার এর দ্বারা ক্রিয়ার অবস্থা বোঝানো হয়। এটা সকলে বুঝেছেন? হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে এখানে যে প্রথম লকার লট লকার যার দ্বারা ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝানো হয়, সেই লট লকারের অর্থ কি? তো দেখুন, লট লকারः বর্তমান কালার্থে ভবতি, অর্থাৎ লট লকার বর্তমান কাল বোঝাবার জন্য হয়, বর্তমান কাল বোঝাতে লট লকার হয়, সেই জন্য আমরা প্রয়োগ করি অহম খাদামি, অহম গচ্ছামি ইত্যাদি ইত্যাদি প্রয়োগ আমরা করি। ঠিক আছে, এরপর যে লং লকার আমরা অতীতকালে দেখেছিলাম। ঠিক আছে, এই অতীতকাল অর্থে তিনটে লকার হয়, একটা হচ্ছে লং লকার, একটা হচ্ছে লুং লকার, একটা হচ্ছে লং লকার, একটা হচ্ছে লুং লকার। এই যে লুং লকার, ঠিক আছে, এই লুং লকার আমরা অতীতকালে হয় দেখেছি। তো লুং লকার অতীতকাল বোঝাবার জন্য আবার তিনটে লকার হয়, একটা হচ্ছে লং লকার, একটা হচ্ছে লুং লকার, আর একটা হচ্ছে লিট লকার। এই তিনটে লকার অতীতকাল অর্থে হয়। ঠিক আছে, কিন্তু অতীতকাল অর্থে তিনটে লকারের বিধান করার প্রয়োজন কি? একটা লকার বিধান করলেই অতীতকাল অর্থ বোঝানো যেত, তাই তো নাকি? তিনটে লকার কেন বিধান করেছেন? তাহলে আমি যে এখানে লিখেছিলাম যে ইতেষাম লকারানাম প্রায়ः সমানः অর্থः স্বীক্রিয়তে কিন্তু তেষাম অর্থে সূক্ষ্মः ভেদः अस्ति, মানে সমান অর্থ স্বীকার করা হয় কিন্তু অর্থে কিছু কিছু ভেদ আছে। তো অর্থে কি কি ভেদ আছে সেটাই এখন দেখব। প্রথমে আমরা দেখলাম যে লং লকার, ঠিক আছে, লং লকার অতীতকাল অর্থে হয়। তাহলে এখানে কি লেখা আছে দেখুন, লং লকার অর্থ লং লকারः ভূতকালস্য অর্থে ভবতি, মানে ভূতকাল মানে হচ্ছে অতীতকাল, অতীতকালের অর্থে হয়, ঠিক আছে, কিন্তু সেই অতীতটা কিরকম? অতীতের মধ্যেও আবার তিনটে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে আজকে এখনো এই সময় থেকে আজ রাত 12টা পর্যন্ত, মানে গত যে রাত 12টা হয়ে গেছে তখন থেকে আরম্ভ করে এখন পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে অদ্যতন ভূতকাল, মানে হচ্ছে যেটা আজকের অতীতকাল সেটাকে বলা হচ্ছে অদ্যতন। আর যেটা আজকের নয় অর্থাৎ রাত 12টার আগে যেটা হয়েছে কিন্তু সেটা আমরা দেখেছি সেটাকে বলা হচ্ছে অনদ্যতন ভূতকাল, অর্থাৎ যেটা আজকে হয়নি, কাল পরশু কিংবা তার আগে কখনো হয়েছে কিন্তু সেটাকে আমরা ডাইরেক্ট দেখেছি কিংবা আমরা জানি হ্যাঁ সেটা হয়েছে, সেরকম অর্থ বোঝাতে গেলে লং লকারে প্রয়োগ করা হয়। অর্থাৎ অতীতকাল তো অবশ্যই, কিন্তু সেটা আজকের অতীতকাল নয়, মানে আজকের আগে হয়েছে এবং সেটাকে আমরা লক্ষ্য করেছি, সেই রকম অর্থ হলে লং লকার। তারপর কি বলা হচ্ছে? লুং লকার। লুং লকারটা কখন হয়? দেখুন, অদ্যতনস্য ভূতকালস্য অর্থে, অর্থাৎ রাত 12টা থেকে এখনো পর্যন্ত যা যা হয়েছে সেগুলো বোঝাবার জন্য লুং লকারের প্রয়োগ করা হয়।
রাত 12টার আগে যা যা হয়েছে এবং সেগুলোকে আমরা যদি লক্ষ্য করে থাকি বা দেখে থাকি তাহলে লং লকার। কিন্তু রাত 12টার আগে যা যা হয়েছে কিন্তু যেগুলো হচ্ছে পরোক্ষ, যেগুলোকে আমরা দেখিনি, শুধুমাত্র শুনেছি কিংবা অনুমান করেছি, সেগুলোকে বোঝাবার জন্য হচ্ছে লেট লকার। বুঝতে পেরেছেন তিনটে লকারের পার্থক্য কি? সূক্ষ্ম ভেদ আছে কিন্তু। একটা হচ্ছে আজ রাত 12টা থেকে এখনো পর্যন্ত যা যা হয়েছে সেইগুলোকে বোঝাবার জন্য হচ্ছে 6 নম্বর অর্থাৎ লং লকার, অদ্যতন ভূতকাল অর্থ বোঝাবার জন্য লং লকার। তারপর হচ্ছে 5 নম্বর লং লকার, সেটা কখন হবে? বলা হচ্ছে যে অতীতকাল, মানে অতীতকাল হয়ে গেছে কিন্তু আজকে হয়নি, সেটা আজ রাত 12টার আগে কখনো হয়েছে এবং সেগুলোকে আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি, আমরা জানি, সেটা হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে লং লকার। এবং আর একটা ভাগ বলা হচ্ছে আজকে রাত 12টার আগে হয়েছে কিন্তু সেগুলোকে আমরা দেখিনি, শুধুমাত্র অনুমান করেছি কিংবা কারো মুখ থেকে শুনেছি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে লিট লকার। তাহলে অতীতকাল বোঝাতে তিনটে লকারের প্রয়োগ হয়, আর সেই লকারগুলোর কি কি অর্থ এগুলো আপনারা বুঝেছেন। হ্যাঁ স্যার। অর্থের তারতম্যটা বুঝেছেন তো সকলে, মানে সূক্ষ্ম যে ভেদ সেটাও বুঝেছেন তো সকলে। সময়ের হিসেবটাকে ভাগ করছে, তাই? হ্যাঁ, মানে আজ রাত 12টা থেকে এখনো পর্যন্ত হচ্ছে একটা ভাগ, আজ রাত 12টার আগে যেই সমস্ত হয়েছে সেটা একটা ভাগ, কিন্তু তার মধ্যেও আবার দুটো ভাগ, একটা হচ্ছে পরোক্ষ আর একটা হচ্ছে প্রত্যক্ষ। পরোক্ষের ক্ষেত্রে হচ্ছে লিট লকার, প্রত্যক্ষের ক্ষেত্রে হচ্ছে লং লকার, আর আজকে যেটা হয়েছে সেটার জন্য হচ্ছে লং লকার। এটা হচ্ছে লকারের, অতীতকালের লকারের তিনটে ভেদ, লং, লিট আর লং, লুং। এই তিনটে লকার সকলে বুঝেছেন। আচ্ছা, বর্তমানকাল সেটাও আমরা দেখলাম যে লট লকার বর্তমান কালে হয়, সেটাও আমরা দেখলাম। তাহলে এগুলোর মধ্যে চারটে লকারের অর্থ আমাদের দেখা হয়ে গেল, লট লকার, লিট লকার, লং লকার, লুং লকার। প্রথম দুটো আর শেষের দুটোর অর্থ আমাদের দেখা হয়েছে, এখন পড়ে আছে মাঝখানের দুটো, লুট লকার আর লিট লকার। এবার বলা হচ্ছে লুট লকার আর লিট লকার এগুলো হচ্ছে ভবিষ্যৎকাল অর্থে হয়, দুটোই ভবিষ্যৎকাল অর্থে হয়, কিন্তু লিট লকার হচ্ছে আজকে, অর্থাৎ আজ রাত 12টা পর্যন্ত যা যা আমরা করব সেটা বোঝাবার জন্য হচ্ছে লিট লকার, অর্থাৎ এখন আমরা ক্লাস শেষ করে খাবো, তারপর ঘুমাবো, ঠিক আছে, এই যে রাত 12টার আগে পর্যন্ত যা যা করব তার জন্য আমরা লিট লকারে প্রয়োগ করতে পারি। কিন্তু আজ রাত 12টার পর, অর্থাৎ কাল সকালে আমি ঘুম থেকে উঠবো, ঠিক আছে, এটা রাত 12টার পর হচ্ছে, সেটা হচ্ছে অনদ্যতন, মানে আজকের অতি ভবিষ্যৎকাল নয়, সেটা সেটা হচ্ছে আগামীকালের ভবিষ্যৎকাল। এই আগামীকালের ভবিষ্যৎকাল বোঝাবার জন্য হচ্ছে লুট লকার, কিন্তু আজকের ভবিষ্যৎকাল বোঝাবার জন্য হচ্ছে লিট লকার। তাহলে দেখুন ভবিষ্যৎকালই বোঝানো হচ্ছে কিন্তু তার মধ্যেও আবার একটা সূক্ষ্ম ভেদ বলা হচ্ছে, সেটা হচ্ছে আজকের ভবিষ্যৎকাল আর একটা হচ্ছে আজ রাত 12টার পর যে ভবিষ্যৎকাল, সেই ভবিষ্যৎকাল, ঠিক আছে। তাহলে ভবিষ্যৎকালের যে দুটো ভেদ সেটা সকলে বুঝেছেন। হ্যাঁ স্যার। তাহলে প্রথম যে 6টা লকারের দ্বারা ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝানো হয়, এই 6টা লকারের অর্থ সকলেই বুঝেছে, তাই তো? আচ্ছা, এতক্ষণ যেইটুকু পড়ানো হলো সেখান থেকে কারো কিছু প্রশ্ন? প্রশ্ন নেই। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে এখান পর্যন্ত থাক। এর পরের দিন আবার যেগুলো হচ্ছে ক্রিয়ার দশাকে বোঝাচ্ছে যেই 4টে কালের দ্বারা, সেগুলো দেখব। আর প্রত্যেকটা যে লকার সবগুলোর কিছু কিছু উদাহরণ আমরা দেখব, যেমন লট লকার, লং লকার আর লিট লকারের ক্ষেত্রে কিছু উদাহরণ দেখলাম, সেই রকম বাকি লকারগুলোর ক্ষেত্রেও আমরা কিছু উদাহরণ দেখব।
ঠিক আছে? তাহলে লকার কেন বলা হয়, লকারের অর্থের মধ্যে কিভাবে ভেদ পুরো পরিকল্পনা করা হয়েছে, ঠিক আছে, লকারের উদাহরণ কিভাবে হচ্ছে, হুম, এই সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে একটু স্পষ্ট হলো। আমরা তো লকার লকার করি, কিন্তু লকারের আদৌ ব্যবহার কি বা কি প্রয়োজন সেটা একটু হলেও স্পষ্ট হয়েছে সকলের কাছে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। ঠিক আছে। আহ, এই জিনিসটা পড়তে ভালো লাগছে তো, বোরিং লাগছে না তো কারো? না স্যার, খুব ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি আপনাদের এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই গ্রুপে করবেন। আর সংস্কৃত ভাষার জন্য কিছু তথ্য এবং আগের দিন ক্লাসের স্টাডি ম্যাটেরিয়াল আর আজকেরটা আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সংস্কৃত ভাষা নিয়ে হয় এই সামনের বৃহস্পতিবার অথবা পরের বৃহস্পতিবারের মধ্যে একটা প্যারাগ্রাফ অবশ্যই লিখে সবাই পাঠানোর চেষ্টা করবেন, ঠিক আছে? স্যার আমি সামনের পাঠিয়েছি, বৃহস্পতিবার? হ্যাঁ হয়তো পৌঁছেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই পাঠিয়েছেন, আমি এখনো দেখিনি। যারা সামনের পাঠিয়েছেন, বৃহস্পতিবার আপনি নেবেন স্যার ক্লাস? হ্যাঁ হ্যাঁ, আমার যেমন বৃহস্পতিবার ক্লাস আছে সেরকম। ঠিক আছে, তাহলে ক্লাস আমি স্যার, এখানেই শেষ করলাম। হোমওয়ার্কটা কি বললেন স্যার? সংস্কৃত ভাষা নিয়ে একটা প্রবন্ধ রচনা করতে হবে। সংস্কৃত ভাষা নিয়ে। স্যার, আমি একটা পাঠিয়েছিলাম, আপনি কি চেক করেছিলেন স্যার? না, আমি এখনো দেখিনি, আমি তাহলে দেখবো আপনি পাঠিয়েছেন হ্যাঁ, নাকি, ঠিক দেখে আমি আছে। আপনাকে জানিয়ে দেব। ঠিক ওকে, আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, শুভরাত্রি।